আমি দ্বিতীয় বিবাহ করতে চাই নাজনীন, এবং তা খুব শীঘ্রই। পাত্রীও নিশ্চয় ঠিক করা। স্বামী দ্বিতীয় বিবাহ করতে ইচ্ছুক। এই কথা শুনেও নাজনীন বেশ শান্ত স্বাভাবিক। কথার পিঠেও প্রশ্ন করছে স্বাভাবিক ভঙ্গিতে, কিন্তু থতমত খেয়ে গেল নাজনীনের দ্বিতীয় বিবাহ করতে চাওয়া স্বামী। তিনি বোধহয় স্ত্রীর এহেন স্বাভাবিক আচরণ আশা করেনি। জিভ দিয়ে শুষ্ক ঠোঁটজোড়া ভিজিয়ে নাজনীনের স্বামী প্রতিউত্তরে বললেন, ওই আর কি। ওই আর কি, এটা আবার কেমন কথা? এবারও নাজনীনের স্বাভাবিক প্রশ্ন, কিন্তু ভড়কে দিল রাজনকে। সে বারবার এদিক সেদিক দৃষ্টি ঘোরাচ্ছে। আমার যদি খুব ভুল না হয়, পাত্রী আপনার অফিস কলিগ মেয়েটি, যে মেয়েটি আপনার ফোনে ফোন দিলে আপনার মুখের রং পরিবর্তন হয়ে যেত, যখন তখন আপনাদের ফোন আলাপ চলত, তাই নয় কি? রাজন এবারও চুপ রইল, কিন্তু চুপ রইল না নাজনীন। সে রাতে খাবার শেষে থালা বাসন ধুয়ে স্বামী এবং নিজের জন্য চা করে নিয়ে এসেছিল রুমে। পরনে তার হালকা গোলাপি নাইট স্যুট। ভীষণ সুন্দর লাগছে তাকে, কিন্তু রাজনের মন ঘুণে ধরেছে। দুদিন পর পুরোপুরি ভেঙে পড়বে। সে এইসব সুন্দর জিনিস দেখবে না। পুরানো নর্দমার পচা গন্ধই তার অধিক প্রিয় হয়ে উঠেছে। নাজনীন ট্রে থেকে একটি কাপ উঠিয়ে রাজনের দিকে বাড়িয়ে দিল। রাজন বিস্মিত হলো যেন, তবে কাপটি নিল। নাজনীন আরেকটা কাপ নিয়ে ট্রেটা বেডসাইড টেবিলের ওপরে রেখে খাটে পা উঠিয়ে বসল। চায়ে এক চুমুক দিয়ে স্বামীর উদ্দেশ্যে বলতে শুরু করলো, আপনার মন যে পরনারীর দিকে ধাবিত হচ্ছিল, আমি আপনার ঘরের স্ত্রী হয়ে বুঝেছিলাম বটে। আমি চিৎকার চেঁচামেচি পছন্দ করি না। জোর গলায় ঝগড়া করাও আমার স্বভাবে না। আজে বাজে ভাষা তো এই মুখ দিয়ে কখনো বের হবে না ইনশাআল্লাহ। আমি কি আপনাকে এই ব্যাপারে সাবধান করিনি? সুন্দর করে বোঝাইনি? বলিনি পরকীয়া সুন্দর একটি সম্পর্ককে নষ্ট করে না, নষ্ট করে দুজন মানুষের জীবন। সঙ্গে নষ্ট হয় দুজন মানুষের সাথে জড়িত মানুষগুলোর জীবন। পরকীয়া একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি কিন্তু আমরা চাইলেই নিরাময় করতে পারি। বলেছিলাম না? আপনি করেছেন। পরনারীর থেকে দৃষ্টি হেফাজত রাখতে বলেছিলাম। কথা রেখেছেন আমার? বলেছিলাম অফিস থেকে রিজাইন নিতে, অন্য কোথাও চাকরি খুঁজতে। আপনি সহমত হলেন, কিন্তু সেই ঘটনার মাস তিনেক পর এসে বিবাহের নোটিশ দিতে এসেছেন। বাহ! এবার মুখ খুলল রাজন। বারবার পরকীয়া পরকীয়া বলছো কেন? কাউকে পছন্দ করা, ভালোবাসা নিশ্চয়ই অপরাধ নয়। আমি স্বাবলম্বী পুরুষ, চাইলেই দ্বিতীয় বিয়ে করতেই পারি। আমাদের ধর্মে তো আছেই। তাহলে ইসলাম নিয়ে স্বার্থ সিদ্ধির চেষ্টা করবেন না। আমার আপনার থেকে কম জ্ঞান নেই সেই বিষয়ে। আমি জানি এবং বুঝি। আপনি যে বিয়ে করবেন, সমঝোতা করতে পারবেন দুই স্ত্রীর? সমান অধিকার, সমান ভালোবাসা সব দিতে পারবেন? তাছাড়া প্রথম স্ত্রীর অনুমতি একটি ব্যাপারও তো আছে, সেটাও তো চাইছি। যদি না দেই? রাজন নাজনীনের হেয়ালির পছন্দ করছে না। নড়ে চড়ে বসল। চায়ের কাপ হাত থেকে নামিয়ে রাখল। এই চায়ে বড় বিস্বাদ, মুখে দেওয়া যায় না, অথচ এই চা সে বিগত দিনগুলোতে পরম আয়েশে গিলত। ভুরুদয় কুঁচকে বলল, মানে? নাজনীন হাসল। হাসলে মেয়েটির গালে এক পাশে গর্ত তৈরি হয়। ভীষণ সুন্দর লাগে তাকে। রাজনও তার এই হাসি দেখলে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকত। অথচ আজ একই মানুষটার মনটা তার জন্য পচে গিয়েছে। ভাবতেই নাজনীনের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আকাশ ভারী করে কাঁদতে মন চায়, অথচ সে হাসছে। রাজন যদি দেখত এই হাসির আড়ালে কত দুঃখ লুকায়িত, তাহলে কখনোই সে নাজনীনের নামক সুন্দর মেয়েটিকে কষ্ট দেওয়ার স্পর্ধা দেখাতো না। আজ রাজন শুধুই বোবা বধির অন্ধ। নাজনীন নিজের অনুরক্তি আটকিয়ে কণ্ঠে ব্যাকুলতা মিশিয়ে বলে উঠল, আমার তো ভীষণ লোভ হয় রাজন, একটি সুন্দর সংসারের। আমাদের সংসারের আলো হয়ে আসবে আমাদের সন্তান, যাকে নিয়ে কেটে যাবে আমাদের দিন রাত। আমার যে বড্ড লোভ হয় আপনার সাথে বাঁচার। আমি যে আপনাকে কম ভালোবাসতে পারিনি।
ভালোবাসতে গিয়ে আপনাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছি, অথচ আপনি অন্যতে মত্ত। আমি তোমাকে ছেড়ে দিব একথা কখন বললাম পাগলি? তুমি থাকবে সঙ্গে, সেও থাকবে, কিন্তু আমি সহ্য করতে পারবো না একই ঘরে আপনার বুকে অন্য কেউ মুখ লুকাবে। এ আমি কিভাবে সহ্য করব? আমি বাঁচবো কিভাবে রাজন? সে আলাদা থাকবে। এবার খুশি? আশা করব এবার তোমার আপত্তি থাকবে না। আমার মোটেও সন্তুষ্ট নই। বাবা অনেক ভরসা করে আপনার হাতে তুলে দিয়েছিলেন এই দিন দেখার জন্য। আমি কি তোমাকে মন্দ রেখেছি নাজনীন? ভালোই তো বাসেননি, সেখানে ভালো মন্দের প্রশ্ন করেন কিভাবে? রাজন শটান হয়ে দাঁড়িয়ে পড়ে। এত প্যাচাল তার ভালো লাগছে না। সে যে সোসাইটি মেনটেন করে সেখানে বিয়ে বহির্ভূত সম্পর্ক দৃষ্টিকটু। প্রথম স্ত্রীকে না জানিয়ে বিবাহ করাও বড় অন্যায় হিসাবে ধরা হয়। সে তো সমাজের বাইরে বাস করতে পারবে না। চলতে ফিরতে এই সমাজের বিধি নিষেধের সম্মুখীন হতে হবে। তাই তো আগে ভাগেই ঝামেলা মিটিয়ে ফেলতে চাইছে, না হলে এইসব সে তোয়াক্কাই করতো না। আমার যা বলার বলে দিয়েছি, সময় নাও, মনকে বোঝাও, স্বাভাবিকভাবে নিতে শেখো। সেখানে সব ঠিকঠাকই আছে। আর যদি ভালো না লাগে? বাকি কথা আর বলা হয় না রাজনের। চোখ চলে যায় নাজনীনের পানি ভরা চোখে। মেয়েটি কাঁদছে, আটকে আসে কথা। ঠিক তখন টুংটাং আওয়াজে ফোনটা মেসেজ এসে পৌঁছে তার জানান দেয়। পকেট থেকে ফোনটা হাতড়ে মেসেজটা সেন্ড করে সে বেরিয়ে যেতে উদ্যত হয়। যাওয়ার আগে শুধু বলে যায়, রাতে ফিরবো না। রাজন চলে যেতেই নাজনীন উঠে দাঁড়ায়। ফ্ল্যাটের দরজাটা লক করে রুমে এসে বিছানায় লুটিয়ে পড়ে মেয়েটি। কান্নায় কেঁপে কেঁপে ওঠে। মনে পড়ে যায় পুরানো দিনের কথাগুলো। এইচএসসি দিয়ে নাজনীন তখন মনে মনে প্রস্তুত পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার। কিন্তু বাবা মুখের ওপরে জানিয়ে দিলেন পড়াশোনা পরে, ভালো পাত্র এসেছে, আগে বিয়ে। মা তার চিরকালই স্বামী অন্ত মহিলা ছিলেন। ছেলে মেয়ের চাওয়া যে কখনো মমতা ভরে দেখেননি, দেখেছেন শুধু স্বামীর আদেশ। এক প্রকার জোরপূর্বক বিয়ে হলো। পাবলিকে পড়ার শখ ঘুচল। লোকাল একটি কলেজে বহু চেষ্টা সাধনায় রাজন তাকে ডিগ্রিতে ভর্তির অনুমতি দিল। বাবাকে জানালে তিনি যা বললেন, জামাই যা চাই তাই হোক, তুমি চুপটি করে থাকবে, নালিশ যেন না আসে। বহু ইচ্ছে আবদারের কোরবানি হতে লাগলো। কিন্তু একসাথে থাকতে গিয়ে কিভাবে যেন মেয়েটি ভালোবেসে ফেলল, বোধহয় একটু বেশি। তাই তো এতটা পড়ছে মন। নাজনীন বিছানা ছেড়ে উঠে বসে, এলোমেলো পায়ে এগিয়ে যায় খোলা জানালার দিকে। আজ আকাশ ভরা তারার মেলা, দিগন্তের এক কোনো রূপালী চাঁদ। নাজনীন আকাশের দিকে তাকিয়ে থাকে পলকহীন দৃষ্টিতে। এ কেমন জীবন? বিড়বিড় করে আরশের অধিপতির নিকট প্রশ্ন রাখে। রূপে গুণে বাধ্যতায় কোনো কিছুতেই তাকে আমি আটকাতে পারিনি। সে আজ পরনারীতে মত্ত। আর কিভাবে পুরুষের মন গলে? ঠিক কোন পন্থায়? উত্তর মেলে না। নাজনীনের মনও মানে না। এই মুহূর্তে সে কি করবে বুঝে উঠতে পারছে না। জন্মদাতা পিতা মাতার ওপর তার কোনো ভরসা নেই। সুন্দর কোনো ফয়সালা তারা কোনোদিনও করবেন না। কিন্তু এমন জীবনও সে চায় না। চুপচাপ স্বভাবের মেয়ে হয়েও ভীষণ দৃঢ়চেতা মনোভাবের। ভেবেছিল এই জীবন সংসার আর ভালো বউ হয়েই কাটিয়ে দিবে। সে সংসার স্বামী যদি একান্ত নিজের না থাকে, তাহলে সেই সব দিয়ে কি করবে? আদৌ তার প্রয়োজনে আসবে? না, ছুঁড়ে ফেলে দিবে। নাজনীন বাবার নাম্বারে কল দিল। ওপাশ থেকে দুইবার রিং হতেই কল ধরল। খসখসে পুরুষালী কণ্ঠস্বর। নাজনীন বাবাকে সর্বপ্রথম কোনো রকম ভনিতা ছাড়াই বলে ফেলল, তিনি দ্বিতীয় বিয়ে করতে চান বাবা। রাত বিরাতে অবশ্যই আপনার সঙ্গে মশকরা করার মতো মেয়ে আমি নই, সে জানেন অবশ্যই। এখন আমার কি করণীয় আপনি বলুন। কলিং বেলের আওয়াজে
নাজনীনের ঘুম ভাঙে। অনবরত কলিং বেল বাজিয়ে চলেছে কেউ। বিরক্তিতে নাজনীনের কপালে দুটো ভাঁজের সৃষ্টি হয়। গায়ের ওড়নাটা চাপিয়ে দ্রুত গতিতে এগিয়ে যায় সদর দরজার দিকে। স্বভাব অনুযায়ী নাজনীন দরজা খোলার আগে আই হোল্ড দিয়ে চোখ বুলিয়ে নেয় একবার। রাজন এসেছে। দরজা খুলতেই রাজন ভেতরে প্রবেশ করে। গোটা একটি রাত ঘরে স্ত্রী রেখে বাইরে কাটিয়ে এসেও রাজনের মধ্যে কোনো অস্বস্তি জড়তা দেখতে পেল না নাজনীন। ফজরের নামাজ শেষে নাজনীনের প্রতিদিনকার রুটিন ছিল সকালে রাজনের জন্য নাস্তা তৈরি করা। আজও ব্যতিক্রম হয়নি। নাজনীন নাস্তা তৈরি করছে পরোটা, ডিমের অমলেট আর মিক্সড সবজির ভাজি। বিয়ের পর যবে থেকে রাজনের সঙ্গে একত্রে থাকা শুরু করেছিল, তখন থেকেই তার হাতের নাস্তা খেয়ে রাজন অফিসে যেত রোজ। অথচ আজকের চিত্রপট ভিন্ন। রাজন সময় নিয়ে অফিসের জন্য তৈরি হয়ে নাস্তা না খেয়েই বেরিয়ে পড়ল। শুধু যাওয়ার আগে বলে গেল, আজ নাস্তা করব না। অনেকগুলো দিন ধরে তারা সকাল আর রাতের খাবারটা মুখোমুখি চেয়ারে বসে খায়। আজ সেই রুটিন বদলে গেল। রাজনের জন্য নাজনীন আজও নাস্তা বেড়ে টেবিলে সাজিয়ে রেখেছিল, কিন্তু রাজন না খেয়েই অফিসে চলে গেল। নাজনীন কোনো রকম উচ্চবাচ্য করল না। অশ্রুসিক্ত চোখে নিজের খাবারটা শেষ করল। রাজনের জন্য বাড়া খাবার একটি বাক্সে ভরে বাসার সামনে আশ্রয় নেওয়া সদ্য মা হওয়া কুকুরটাকে দিয়ে দিল। রাজনের জন্য আজ টিফিন বাক্স ভর্তি করে নানান পদের খাবার এসেছে। নাজনীনের সন্দেহই সঠিক। তবে মেয়েটি নিচের শ্রেণীতে কাজ করে। রেস্টুরেন্টের এক কর্নারে বসে আয়েশ করে রাজন খাবার খায়। আরেকটু দেই বলেই আরেকটি লুচি আর খাসির গোশত তুলে দেয় রাজনের প্লেটে। মেয়েটি খাওয়ার মাঝেই শুধায়, ওইদিকে সব ঠিকঠাক তো? কিছুটা। রাজনের ছোট্ট উত্তর মেয়েটির বোধহয় পছন্দ হলো না। মনে মনে সে বেজায় বিরক্ত, কিন্তু নিজেকে স্বাভাবিক রেখে পুনরায় জিজ্ঞাসা করলো, কিছুটা মানে কি? মেয়েটি কি রাজি হয়নি? তুমি আমাকে বলেছিলে এই মাসের মধ্যেই বিয়ে করবে। রাজন খাওয়া রেখে মেয়েটির দিকে তাকায়, বলে, মেয়েটি কাকে বলছো পিয়ালি? সে আমার স্ত্রী এবং সেই সঙ্গে খুব ভালো একজন মানুষ। তাকে সম্মান দিয়ে কথা বলবে। রেগে যায় পিয়ালি। কণ্ঠে রাগ মিশিয়ে চাপা স্বরে বলে ওঠে, এতই যখন ভালো, তাহলে আমার কাছে কি করতে এসেছিলে? এখন এসব কথাই বা কেন বলছো? তুমি জানো না কেন তোমার কাছে এসেছি? কে আগে এসেছে, তুমি না আমি? পিয়ালি থতমত খেয়ে যায়। রাজন মুখ খুলতে শুরু করলে পানি অনেক দূর গড়িয়ে যাবে। পিয়ালি অত্যন্ত চতুর শ্রেণীর মেয়ে। সে রাজনকে সামাল দিতে প্রতি উত্তরে বলে, পুরানো কথা টানছো কেন জান? তোমাকে হারানোর ভয়ে আমি কুঁকড়ে থাকি সারাক্ষণ। আমি তো একা নই বলো। এতবার ঘ্যান ঘ্যান করবে না আমার সামনে। এত অশান্তি নিয়ে বেঁচে থাকা যায় না। আর হুটহাট দেখাও করতে চাইবে না। যখন বলেছি বিয়ে করব, করবই। তুমি যাও এখন। অফিসে হুটহাট আমার ডেস্কে চলে আসবে না। চোখে লাগে সবার। আচ্ছা যান। রাজন কপাল কুঁচকে ফেলে। এই মেয়েটির ন্যাকামো সে একদমই পছন্দ করে না, কিন্তু ফ্রিতে ফায়দা লুটতে গিয়ে এমন ফাঁদে পড়েছে, চাইলেও বেরোনোর উপায় নেই। অগত্যা সারা জীবন সহ্য করতে হবে। রাজন হাত ঘড়িতে সময় দেখে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। রাজন চলে যেতে পিয়ালির মুখে পৈশাচিক হাসি ফুটে ওঠে। বিড়বিড় করে বলে ওঠে, হ্যাঁ, এমন রেডিমেড মাল পেতে হলে একটু সহ্য তো করাই যায়। হুম, বেশিক্ষণ নয়। রাস্তা কিভাবে ক্লিয়ার করতে হয় তা আমার ভালোই জানা আছে। তখন তপ্ত দ্বীপ্রহর। নাজনীন সবে গোসল করে রুমে এসেছে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় কুণ্ডুলি পাকিয়ে চুল পেঁচিয়ে রাখা টাওয়ালটা খুলছিল নাজনীন। এর মধ্যেই শব্দ করে ফোনের রিংটোনটা বেজে ওঠে। রাজন কল করেছে। নাজনীন ভীষণ অবাক হয়। সে বিস্ময় নিয়ে কলটা রিসিভ করে। ওপাশ থেকে রাজনের কণ্ঠস্বর। জিজ্ঞাসা করে, কি করছো নাজনীন? গোসল করলাম মাত্রই। খেয়েছো? না,
খেয়ে নাও, অনেক বেলা হয়েছে। হ্যাঁ, বিকালে কি খাবে বলো? অফিস থেকে আজ তাড়াতাড়ি চলে আসবো। তোমার জন্য কি আনবো? নাজনীনের আজ যেন অবাক হওয়ার দিন। রাজনের হুটহাট করা কর্মকাণ্ডে তাকে যেমন দুঃখের সাগরে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, তেমনি প্রশ্ন জাগছে তার প্রতিটি কাজে। নাজনীনের হঠাৎ মনে হয় সব বুঝি ঠিক হয়ে আসছে। রাজন ভুল ভ্রম থেকে বেরিয়ে আসছে। গত রাত সকল মিলিয়ে রাজনের একের পর এক কর্মকাণ্ডে নাজনীন যেমন দুঃখের সাগরে ভাসছিল, দুপুরে স্বামীর তরফ থেকে আসা একটি কল, তার কথায় সব কিছুই যেন ভুলতে বসেছে। তার নারী মন প্রত্যাশা রাখছে অনেক কিছুই। চোখ ভরে ওঠা পানি হাতের উল্টো পিঠ দিয়ে মুছিয়ে বলল, কিছু না, আপনি আসলেই হবে। রাজন কলটা রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে বিশ্বাস করে নাজনীনের সঙ্গে সুন্দর ব্যবহার, একটু যত্ন নিলেই মেয়েটি সহজেই তার প্রস্তাব মেনে নেবে। ফলে সে স্বাভাবিকভাবে দুটো স্ত্রী নিয়ে সংসার করতে পারবে। জটিলতা আছে অনেক, কিন্তু সহজ হয়ে যাবে। রাজনের স্বার্থপর ভাবনা চিন্তায় বিঘ্ন ঘটালো নাজনীনের বাবা এবং ভাইয়ের ফোন কলে। শ্বশুরের তরফ থেকে ভালো করে বুঝ বাক্য আসলেও নাজনীনের ভাইয়ের কঠিন স্বর তার সঙ্গে কথা বলছে, এমনকি হুমকিও দিয়েছে বোনকে কষ্ট দিলে জেলে পাঠিয়ে মারবে। নাজনীনের পরিবার ঢাকার স্থানীয়, একটু গ্রামের দিকে তাদের একতলা ছোট্ট বাড়ি, শহরে দুটো দোকান। মুদি দোকানে বসেন বাবা, আর রড সিমেন্টের দোকানই ওর ভাই। আর অর্থনৈতিক দিক থেকে বেশ সচ্ছল তারা। যেহেতু স্থানীয়, তাই প্রশাসনিক ক্ষমতা মন্দ হবে না। সে গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেঝো ছেলে। বাবা মৃত, তার মা অন্য ভাইদের সঙ্গে থাকেন। কালে ভদ্রে তার কাছে এসে কিছুদিন থেকে যান। গ্রামের চাষা ভুষা ভাইয়েরা এসে তার ঝামেলা মাথায় নিতে চাইবে না ভাবতেই রক্তচক্ষু হয়ে এলো রাজনের মুখশ্রী। একটি সমস্যা থেকে রেহাই পেতে গিয়ে আরো অনেক ঝামেলার সম্মুখীন হলো সে। নাজনীনের জন্য তার বাবা ভাই থাকলেও তার জন্য কেউ নেই। পানি অনেক দূর গড়ালে সেই পানিতে তাকেই ডুবে মরতে হবে। অগত্যা রাজন বুদ্ধি নিয়ে পিয়ালির শরণাপন্ন হলো। অন্যদিকে সব শুনে পিয়ালিও দুশ্চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ ভাবনার চিন্তার অবসানে সে এক পৈশাচিক দুষ্টু বুদ্ধি বের করল। রাজনের উদ্দেশ্যে বলল, ডার্লিং, কোনো চিন্তা করো না। এত দূর যখন আসতে পেরেছ, আর একটু পথ হয়ে যাবে। এই নিয়ে এত ভেবো না, আমি আছি তো। পথের কাঁটা নিজের থেকে সরানোর ব্যবস্থা করছি। রাজনের পিয়ালির কথা বোধগম্য হয় না। বুঝলাম না, হেয়ালি না করে সরাসরি বলতে তো পারো, তাই না? পিয়ালি হাসে। মনের কথা মুখে আনলে এই নারী লোভী পুরুষটা নিজের স্বার্থ নিয়ে সরে পড়বে। যা করার তার একাই করতে হবে। রাজনকে আশ্বস্ত করলো, সেই রকম কিছু না, আমাদের ভালো হোক এমন কিছুই করব। অন্যদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়, নাজনীনের অপেক্ষার অবসান হয় না। নাজনীন খুব সুন্দর একটি শাড়ি পরেছে। ফর্সা গায়ে পার্পেল রংটা তাকে বেশ মানিয়েছে। কোমর সমান লম্বা চুলগুলো খোপা করেছে আর্টিফিশিয়াল বেলি ফুলের গাছটা দিয়ে। হাতে পরেছে দুটো সোনার বালা, ঠোঁটে হালকা লিপস্টিক। তাতেই যেন রূপ ঠিকরে পড়ছে রুমের আনাচে কানাচে। দেওয়ালে যদি জবান থাকতো তাহলে অবশ্যই বলতো, নাজনীন, তুমি অপরূপা। রাজন রাতে বাসায় ফিরল। সে যে বিকালে আসবে বলে কথা দিয়েছিল, কিন্তু ফিরল রাত করে। এই বিষয়ে নাজনীন তাকে কিছুই বলল না। অথচ ঘর কাঁপিয়ে চিৎকার চেঁচামেচি করার কথা ছিল। হওয়ার কথা ছিল তর্কযুদ্ধ। অভিমানে মুখ ফুলিয়ে রাখার কথা ছিল। নাজনীন রইল দিঘির টলটলে পানির মতো শান্ত স্থির। রাতে খেতে বসে মুখোমুখি হলো দুজন। রাজন মুখ খুলল তখন। নাজনীনকে জিজ্ঞাসা করলো, ওই বিষয়ে কিছু ভেবেছ? নাজনীন রাজনের চোখে চোখ রেখে প্রতি উত্তরে পাল্টা প্রশ্ন করলো, কোন বিষয়ে? হেয়ালি করছো কেন?
জানো না কোন বিষয়ের কথা বলছি? না। রাজনের মেজাজ দুপুরের থেকেও উত্তপ্ত। সে গরম মেজাজেই যেন ঘি ঢালল নাজনীনের না শব্দটি। রাজন চোখ রাঙিয়ে তাকায় নাজনীনের দিকে, চোখ নামিয়ে। আমি এমন কিছু করিনি যার জন্য আপনার চোখ রাঙানো সহ্য করতে হবে। আপনি আমার ধৈর্যের পরীক্ষা নিতে যাবেন না, নিজেই অধৈর্য হয়ে পড়বেন। তাহলে সোজাসুজি উত্তর দিতে পারো না? না, পারি না। আপনি যা শুরু করেছেন তাতে আপনার দুটি মুখ যে পায়ের স্যান্ডেলে আদর থেকে রেহাই পাচ্ছে, তাতেই শুকরিয়া আদায় করুন। রাজন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। নাজনীন বড্ড বেড়েছে, চিৎকার করে ওঠে, নাজনীন! নাজনীন মাছের কাঁটা বাছতে বাছতে বেশ স্বাভাবিক ভঙ্গিতেই বলল, একদম চিৎকার নয়। আমি এসব পছন্দ করি না। আপনার সাথে খাওয়া শেষে কথা হবে। এখন বিরক্ত করবেন না। খাওয়ার সময় অহেতুক কথাবার্তা ঠিক নয়। নাজনীনের এই অতিরিক্ত কুল স্বভাবটা রাজনের খটকা লাগে। গত রাত থেকে ওর করা কর্মকাণ্ডে অন্য মেয়ে হলে হুলুস্থুলুস পড়ে যেত, অথচ এই মেয়ে একদম নীরব। তার উচ্চবাচ্য ও শান্ত রয়েছে। এমন ভাবনা চিন্তা করতে করতে রাজনের ক্ষুধা মরে গেল। সে আর খেতে পারল না। বেসিংয়ে গিয়ে হাতটা ধুয়ে সোজা শোবার রুমে চলে গেল। বসে বসে নাজনীনের ফেরার অপেক্ষার প্রহর গুনতে লাগলো। নাজনীন ফিরল মিনিট 10 পর। এতেই যেন অধৈর্য হয়ে পড়ল রাজন। কিন্তু কথার শুরুটা হলো নাজনীনকে দিয়ে। বলা শুরু করলো, আমি কি দেখতে অসুন্দর রাজন? স্ত্রী হিসাবে আপনার অযত্ন করেছি কখনো? আপনার কষ্ট হবে ভেবে আমার বাবার বাড়িতে গিয়ে 2টো দিন থাকিনি পর্যন্ত। আপনার সংসারে আসা পর্যন্ত আমাকে বহু আদেশ নিষেধ এর মধ্যেই রেখেছে। কখনো সেই সব নিয়ে ঝামেলা করেছি? প্রত্যেকটা প্রশ্নের উত্তর চাই আমার। একের পর এক প্রশ্ন বাক্য ছুড়ে রাজনের দিকে উত্তরের আশায় তাকিয়ে রইল নাজনীন। কিন্তু রাজন উত্তর সাজিয়ে উঠতে পারল না। অগত্যা সে চুপ রইল। কিন্তু নাজনীন তাকে প্রশ্ন করেই চলেছে। চুপ করে থাকবেন না, আমার জবাব চাই রাজন। ঠিক কোন কারণে আপনি আবার বিয়ে করতে চাইছেন? রাজন এবারও চুপ। সে তো আর বলতে পারে না আমি ফ্রিতে মজা লুটতে গিয়ে ফেঁসে গিয়েছি। বেশ কিছুক্ষণ পরে রাজন মুখ খুলল, দেখো নাজনীন, কথায় কথা বাড়ে। তুমি ভেবে দেখো, আমি চাইলেই তোমাকে না জানিয়ে বিয়ে করে ফেলতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। তোমার মতামত নিয়েই সুন্দরভাবে আরেকটা জীবনের শুরু করতে চেয়েছি। তোমার অধিকার ক্ষুণ্ণ করতে চাইনি। এতে আমার দোষটা কোথায় বলো? রাজনের অবান্তর স্বার্থপর যুক্তিতে নাজনীন অট্ট হাসিতে ফেটে পড়ে। হাসতে হাসতে মেয়েটির চোখের পানি গড়িয়ে পড়ে গাল বেয়ে বুকে, ভিজিয়ে দেয় পরনের জামার এক অংশ। হাসি থামিয়ে নাজনীন রাজনকে শুধায়, আমার বুকের ছুরি চালাতে আপনার মতামত চাইছেন? কখনো শুনেছেন নিজেকে আঘাত করতে কোন ব্যক্তি অনুমতি দিয়েছে? তাহলে আমার কাছে কোন বুদ্ধিতে মতামত চান? আমাকে ভালো না লাগলে সোজাসুজি বলে দিবেন, আমি সরে যাব। কিন্তু আমাকে বর্তমান রেখে আরেকজনকে ঘরে তুলে আমার জীবনটাকে জাহান্নাম বানাতে চাওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? কোন সাহসে আমার সামনে এই সব কথা বলেন? রাজন বাকহারা। নাজনীনের যুক্তির কাছে সে কুপোকাত। কিন্তু তাকে যে পিয়ালিকে বিয়ে করতেই হবে, না হলে এই জীবন যে চিরতরে হারাবে বেঁচে থাকার অধিকার। রাজন কিছু বলার আগেই নাজনীন আবারও বলতে শুরু করলো, একটি সম্পর্ককে যখন বিষ বাষ্প ঢোকে তখন সেটি আর ভালো থাকে না। আপনার মনে পছন্দ ধরেছে, ভালো মন্দের তফাৎ নজরে পড়ছে না। আপনার দ্বিতীয় বিয়েতে সম্মতি দিয়ে নিজের জীবনকে বিষাক্ত করার মতো নির্বোধ বা বোকা মেয়েটি আমি অন্তত নই। আমি নরম বলে কঠিন হতে পারবো না, এ আপনি ভাববেন না। সরল তাই জটিল পথে হাঁটতে পারি না, এও ভাববেন না। কোনো টক্সিক রিলেশনে থাকার চেয়ে নিঃসঙ্গই থাকাই শ্রেয়। রাতটুকু সহ্য করুন, ভোরের আলো ফুটুক। আমি এই সংসার ছেড়ে
চিরতরে বিদায় নিব। তখন আপনি একটা কেন 10টা বিয়ে করলেও আমার কিছুই যায় আসবে না। রাজন কিছু বলার আগেই নাজনীন নিজের কথা শেষ করে পাশের রুমে গিয়ে দরজাটা আটকে দিল। রাজন ওভাবেই কিছুক্ষণ বসে রইল। মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। বিড়বিড় করে বলল, যাক বাবা, বাঁচা গেল। ঝামেলা যদি নিজে থেকেই বিদায় নেয়, খারাপ কি তাতে? রাজন চতুর প্রজাতির পুরুষ। তার মস্তিষ্ক বলে, নাজনীনকে তোর হাতছাড়া করা উচিত হবে না। অমন রূপে গুণে আনুগত্যে 100-তে 99 দেওয়া মেয়েটিকে হারিয়ে ফেললে কোথায় পাবি? কিন্তু মন বলে অন্য কথা। পরিস্থিতি তার অনুকূলে নেই। দিশেহারা বোধ হয় করে রাজন। ক্রমেই অসহনীয় যন্ত্রণার দিকে এগোতে থাকে সে, যেখান থেকে তাকে উদ্ধার করার মতো কেউ নেই। পিয়ালির সাথে রাজনের সম্পর্ক চাকরি সূত্রেই। ডেস্কে ফাইল আনা নেওয়া, মাঝে মধ্যে সুস্বাদু খাবার এনে খাওয়ানো। বুকের খাজ, কোমরের বাঁক দেখিয়ে এক প্রকার পটিয়ে ফেলেছিল রাজনকে। শুরুতে রাজন পিয়ালিকে মজা হিসেবে নিয়েছে। হাসির তামাশা থেকে ধীরে ধীরে তার ঘোর বাড়তে থাকে। অন্যদিকে পিয়ালিও যেন এটাই চাইছিল। সে আশকারা দিতে থাকে রাজনকে। রাজন ঘোরের মধ্যে চলে যায়। আজ কফি শপে যায়, তো কাল রেস্টুরেন্টে, অন্যদিন শপিংয়ে। শেষমেশ সেটা গিয়ে থামল বিছানায়। যে নারীর প্রতি কোনো রকম দায়বদ্ধতা নেই, যাকে চাইলেই পাওয়া যায়, আবার ছেড়ে দিতেও ঝামেলা পোহাতে হয় না, সেই নারীর শরীরের প্রতি কিছু পুরুষের অসীম লোভ। এই লোভ তারা ছাড়তে পারে না। কিন্তু কোনো রকম দায়বদ্ধতা না থাকলেও একদিন পিয়ালির একটি টেস্টে ধরা পড়ে অপ্রত্যাশিত কিছু। ঝামেলা মনে করে মিটিয়ে ফেলতে চাইলেও পিয়ালি নারাজ। রাজন যতই পিছিয়ে যেতে চায়, পিয়ালি যেন অক্টোপাস হয়ে ততই তাকে পেঁচিয়ে ধরে। সেই সঙ্গে তাদের আদিম খেলায় মেতে ওঠার উত্তেজনাকর মুহূর্তের সাক্ষী ভিডিও ফুটেজ। ব্যাস, আর পালাবে কোথায় রাজন? রাজন পড়েছে উভয় সংকটে। নাজনীন তার এহেন অশ্লীলতা সম্পর্কে কিছুই জানে না। চাইলেই পিয়ালিকে সে ছেড়ে আসতে পারে। তার সুখের সংসার সুখেরই থাকবে। কিন্তু পিয়ালি তাকে এত সহজে ছাড়বে কেন? নাজনীনকে অবশ্য ছেড়ে দেওয়াই যায়। তাহলে বিকল্প হিসাবে পিয়ালিকে পেল, সম্মানও বাঁচল। কিন্তু প্রশ্ন থেকেই যায়, নাজনীন কি সব জেনেও রাজনের ঘর করত? যে মেয়ে স্বামীর অবহেলা মানতে পারে, দ্বিতীয় বিয়ে মানতে পারে না, সে কিভাবে এহেন অনাচার সহ্য করে সংসার করত? বদ্ধ ঘরে বোবা কান্নায় ভেঙে পড়ে নাজনীন। যার দিকে সুখের আশায় তাকিয়ে থাকে, সেই তার দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। সাজানো সংসারে আজ সে কেউই না। সে স্পষ্ট দেখতে পেয়েছে রাজনের জীবনে সে কিছুই নয়। তার জন্য লোকটির মনে কোনো অনুভূতি নেই। একটি সম্পর্ক ভাঙা যত সহজ, গড়া যেন ততটাই কঠিন। নাজনীন চেয়েছিল সম্পর্কটা অটুট থাকুক, তাই তো ধৈর্যের সাথে এতটা সময় রাজনকে বুঝিয়েছে। তার অবহেলায়, কথা দিয়ে কথা না রাখায় নাজনীনকে যেমন ভেতর থেকে ভেঙে দিয়েছে, তেমনি নাজনীনের মস্তিষ্ক তাকে বারবার রাজনকে বোঝানোর পরামর্শ দিয়েছে। আজ সম্পর্ক ভেঙে যাক, কাল দোষারোপ করা হবে তাকেই। তাই তো নাজনীন সব বুঝেও স্বামীর কাছাকাছি যেতে চেয়েছে, তাকে বোঝাতে চেয়েছে। কিন্তু রাজন, সে আজ এতটাই অন্ধ হয়েছে যে হীরা ফেলে কাচকে ধরতে দ্বিধাবোধ করছে না। ভোরের আলো ফুটেছে বেশ খানিকক্ষণ। রাজন অফিসে বেরিয়ে পড়েছে। রাজন যেতেই নাজনীন ব্যাগ গোছাতে শুরু করলো। নেওয়ার মতো শুধু নিজের একাডেমিক কাগজপত্র। রাজনের দেওয়া একটি সুতাও নিতে তার আত্মসম্মানে বাধে। যে লোকটি তাকে বোঝার চেষ্টা করলো না, তার দেওয়া জিনিসপত্র মূল্যহীন ছাড়া আর কিছুই নয়। চোখ ভর্তি পানি নিয়ে নাজনীন যখন নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছিল বাসা ছাড়ার জন্য, তখনই কলিং বেলটা বেজে ওঠে। একবার নয়, বারবার। নাজনীনের অবুঝ মন বলে ওঠে, হ্যাঁ, রাজন এসেছে তাকে ফেরাতে। দ্বিধা নিয়ে দরজা খোলে নাজনীন। আবিষ্কার করে অপরিচিত নারী মুখ। সম্পূর্ণ অপরিচিত একজন মানুষ, যার সঙ্গে নাজনীনের না হয়েছে যোগাযোগ আর না চেনা জানা।
অথচ মানুষটি তার অনুমতির তোয়াক্কা না করেই বাসার ভেতরে চলে এলো। নাজনীন দরজা ধরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, দৃষ্টি তার মেয়েটির গতিপথের দিকে। শিয়ালের লেজের মতো বাদামি রং করা মেয়েটির চুলে, পরনে কটকটে নীল রঙা পিচ্ছিল কাপড়ের সালোয়ার কামিজ, ওড়নাটা বারবার কাঁধ থেকে খসে পড়ছে। মেয়েটি বাসায় ঢুকেই হা করে চারিদিকে চেয়ে চেয়ে দেখল, তারপর বসলো গিয়ে সোফায়। ততক্ষণে নাজনীন মেয়েটির একটু দূরে গিয়ে দাঁড়ায়। মেয়েটি নাজনীনের দিকে তাকিয়ে হাসল। তারপর সর্বপ্রথম যে কথাটি বলল তা হলো, বাসাটি তো খুব সুন্দর সাজিয়েছেন, একদম ছবির মতো। আপনি নিশ্চয়ই নাজনীন? মেয়েটি খুব দ্রুত কথাগুলো বলে। নাজনীন ওপর নিচ মাথা দোলালো। আমি পিয়ালি, আপনার স্বামী যাকে শীঘ্রই বিয়ে করতে চলেছে। নাজনীন স্বাভাবিক স্বরে বলল, ও আচ্ছা। নাজনীনের সরল কথায় পিয়ালি নামক মেয়েটি বড়ই অবাক হলো। সে ভেবেছিল নাজনীন হয়তো চিৎকার চেঁচামেচি বাঁধিয়ে ফেলবে, কেঁদে কেটে মেঝেতে গড়াগড়ি খাবে, আর তা চোখ ভরে দেখবে সে। কিন্তু হলো তার অন্যরূপ। নিজেকে ভাবনার অন্তরাল থেকে বের করে পিয়ালি বলল, আপনি বসুন না, দাঁড়িয়ে কেন? নাজনীন আগুন গরম চোখে তাকায়। নাজনীনের মেজাজে মেয়েটির কর্মকাণ্ড যেন ঘি ঢালছে। কিন্তু নাজনীন ঠান্ডা মাথার মেয়ে, একটুতেই সে হইচই বাঁধিয়ে ফেলবে না। তার একটি খেলা খেলতে মন চাইল, তাই নাজনীন পিয়ালির কথাই বসল। এতে পিয়ালি আরেকটু আশকারা পেল। সে নিজের মতো বলতে লাগলো, ভাবলাম আপনার সাথে পরিচিত হয়েই যায়। আমরা বিয়ে করেছি খুব শীঘ্রই। রাজন নিশ্চয়ই জানিয়েছে আপনাকে? নাজনীন ছোট্ট করে বলল, জানিয়েছে। তাহলে আপনার আপত্তি নেই তো? একটু বাদেই আমি চিরতরে বিদায় হব এই ঘর সংসার ছেড়ে। যে স্বামী আমার রইল না, সে কাকে বিয়ে করলো না করলো তাতে আমার কি? নাজনীনের কথায় পিয়ালি অবাক হলো। সে জানতো না নাজনীন সবকিছু ছেড়ে ছুড়ে চলে যাবে। মনে মনে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হলো সে। কিন্তু মুখের ভাবখানা এমন করলো যেন নাজনীনের নির্বাসনের খবরে সে খুবই মর্মাহত। বলল, সে কি আপা, আপনি চলে যাবেন কেন? আমরা একসঙ্গে মিলেমিশে থাকতাম। পিয়ালির কথায় নাজনীন হেসে ফেলে। পরেক্ষণেই নিজের আবেগটাকে সংযত করে জবাব দেয়, দুঃখিত, আপনার মতো উন্নত শ্রেণীর প্রস্টিটিউটের সাথে এক ঘরে থাকা আমার পক্ষে সম্ভব নয়। মুখের রং বদলে যায় পিয়ালির, ফট করেই দাঁড়িয়ে পড়ে। রাগে রাগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, আমি প্রস্টিটিউট হলে আপনার স্বামী কি? আপনিই বা কেমন, আটকে রাখতে পারলেন না? আমাকে দেখে আপনার কি মনে হয়? রূপে গুণে কোনোটাই আপনার থেকে পিছিয়ে? তবুও আমার স্বামী আপনার মতো পচা শামুকে পা কেটেছে, তাই বলে আপনাকে আমি সহ্য করব সেটাই বা ভাবলেন কোন সাহসে? আপনার মতো কিছু নর্দমার কীট লোক সমাজে জিনা ব্যভিচারে ভাইরাসে ছড়িয়ে বেড়ান, আর আমার স্বামীর মতো লম্পট দুশ্চরিত্র লোক যেসব গোগ্রাসে গেলে ভুক্তভোগী হয় আমাদের মতো মেয়েরা। খবরদার, মুখ সামলে কথা বলবেন। আপনি এভাবে কথা বলতে পারেন না। তাহলে কিভাবে কথা বলবো? খারাপের কি দেখেছিস, এখন দেখবি। কথাগুলো বলতে বলতে নাজনীন উঠে দাঁড়ায়, গায়ের ওড়নাটা কোমরে পেঁচিয়ে নেয়। পিয়ালি নাজনীনের হাবভাব দেখে মুখটা ফ্যাকাশে হয়ে আসে। সে ভেবেছিল নাজনীন হয়তো নিতান্তই শান্ত অবলা টাইপ মেয়ে, কিন্তু এই মেয়ে সরলতার মাঝে যে এতটা ভয়ঙ্কর রূপ থাকতে পারে তা পিয়ালি কল্পনাতেও আসেনি। সে তড়িঘড়ি করে কাঁধে ব্যাগ চাপিয়ে হাঁটা ধরে, কিন্তু ততক্ষণে তার একটা হাত নাজনীনের দখলে। নাজনীন পিয়ালির ডান গালে শরীরের শক্তি দিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয়, তাতে করে পিয়ালি ধপাস করে মেঝেতে পড়ে যায়। নাজনীন সেখান থেকে তাকে তুলে চুল ধরে ওঠায়। এবার থাপ্পড়টা বসায় বাম গালে। পিয়ালির ধবধবে ফর্সা মুখে নাজনীনের হাতের 5টা আঙ্গুলের ছাপ বসে যায়। দুজনের ধস্তাধস্তি বেঁধে যায়, কিন্তু নাজনীনের কঠোর বেষ্টনী তাকে পিয়ালি ছুটতে পারে না। অগত্যা পিয়ালি নাজনীনের পা ধরে বসে পড়ে। কান্নারত কণ্ঠে বলে ওঠে, প্লিজ, আমাকে মারবেন না।
দোষ কি শুধু আমার? আপনার স্বামীর নেই? সে না চাইলে এসব কিছু হতে পারত, কিন্তু আপনি শুধুই আমার উপরে অত্যাচার করছেন। নাজনীন পিয়ালির চুল ধরে মুখোমুখি দাঁড় করায়, রাগে কাঁপতে কাঁপতে বলে, অত্যাচারের কি দেখেছিস? আমার স্বামী কি অবস্থা করব না করব সেটা সময় হলেই দেখতে পারবি। কয়টা দিন ধরে তোরা দুজন আমার মানসিক শান্তি কেড়ে নিয়েছিস। তোর মতো বেশ্যার জন্য আমার সাথে শেষ ছলনা করেছে, ভেঙেছে আমার দুইটা বছরের সাজানো সংসার, হারিয়েছি স্বামীর ভালোবাসা, সব তোর জন্য। তুই কোন সাহসে আমার কাছে আসিস? আগুনে ঘি ঢালতে এসেছিস না? সেই আগুনে তুই নিজেই পুড়বি। অবস্থা আরো বেগতিক দেখে শেষ চেষ্টা হিসাবে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে নাজনীনের থেকে নিজেকে ছাড়িয়ে নেয় পিয়ালি। ব্যাগ থেকে একটি রিপোর্ট দেখিয়ে বলে, আমি 3 মাসের প্রেগনেন্ট। আমার সন্তানের বাবা রাজন। পিয়ালির শেষের কথাটি যেন নাজনীনের বুকে তীরের ফলা হয়ে বিঁধল। পা দুটো যেন অসাড় হয়ে এলো। এই জগৎ সংসার সব যেন তার কাছে ফ্যাকাশে হয়ে এলো। কণ্ঠে ফুটে উঠল একরাশ বিস্ময়। কি? পিয়ালি প্রতি উত্তরে বলল, যা শুনছেন তাই। আপনি চাইলেও এই সম্পর্কে বাধা হয়ে দাঁড়াতে পারবেন না। আমি শুধু মজা নিতে এসেছিলাম, কিন্তু ভাবতেও পারিনি আপনি এমন প্রলয় সৃষ্টি করবেন। আমাকে আর কি আঘাত করবেন? আশা করি যে আঘাত আপনি পেয়েছেন তাই যথেষ্ট আমার আজকের অপমানের জন্য। পিয়ালি যেভাবে এসেছিল ফিরলেও সেইভাবে, মাঝখান থেকে ভেঙে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়ে গেল নাজনীনকে। স্বামীর মন অন্য নারীতে মত্ত, তা জেনেও নাজনীন এই সংসার ছাড়ার প্রস্তুতি নিয়েছিল, কিন্তু তার সরল মন ঘুণ অক্ষরেও ভাবতে পারেনি তাদের সম্পর্কের গভীরতা। নাজনীনের মাথা ঝিমঝিম করে উঠল, দৃষ্টি হয়ে এলো ঝাপসা, জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। নাজনীনের জ্ঞান ফিরল বেশ খানিকক্ষণ পরে। ঠিক কতক্ষণ অজ্ঞান হয়েছিল জানা নেই তার। দেওয়াল ঘড়িতে চোখ বুলিয়ে দেখল দুপুর 12:02। তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। ডাইনিং টেবিলে তার প্রয়োজনীয় কাগজপত্রের ব্যাগটা রাখা। নিজেকে সামলিয়ে ব্যাগটা হাতে করে বেরিয়ে পড়ল। সিঁড়ি দিয়ে নামতে নামতে বাবার নাম্বার ডায়াল করলো। ওপাশ থেকে কল কেটে দিল, কিন্তু পরেক্ষণে কল এলো। নাজনীন কলটা রিসিভ করে শুধু বলল, আসছি আমি। কথাটা শেষ করে নাজনীন কল কেটে দিল। এলোমেলো পা চালিয়ে বাসা থেকে নেমে রিকশায় উঠে বসে নাজনীন। শেষবারের মতো তাকায় আজীবনের মতো ফেলে আসা ফ্ল্যাটের দিকে। সেখানে সাজিয়েছিল তার সুখ দুঃখের সংসার। নিজের সবটুকু দিয়ে যত্ন ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছিল যে সংসারে, সেই সংসার আর ভালোবাসার স্বামীকে ফেলে এক আকাশ সমান অবহেলা, প্রতারণা। বাস স্টপেই বাবাকে বসা অবস্থায় দেখতে পেল নাজনীন। বাবাকে ফোন করে জানিয়েছিল ও আসছে। অপর পক্ষ থেকে কোনো কিছু না শুনেই কল কেটে দিয়েছিল। মেয়েটি ভাবতে পারেনি বাবা তাকে নিতে চলে আসবেন। বাবা মানুষটি কঠোর, তবে বেখেয়ালি কোনো কালেই ছিলেন না। ও সোজাসুজি বাবার কাছে চলে গেল। মেয়েটিকে দেখতে পেয়ে নাজনীনের বাবা বসা থেকে দাঁড়িয়ে গেল। জিজ্ঞাসা করলেন, আসতে কোনো সমস্যা হয়নি তো? প্রতি উত্তরে নাজনীন জানায়, এখন আর কোনো সমস্যাকেই আমার কাছে সমস্যা মনে হয় না। সব সমস্যার ঊর্ধ্বে চলে গেছি। নাজনীনের কণ্ঠস্বরে স্পষ্ট একজন হেরে যাওয়া মানুষের ছাপ। দুটো চোখ কোঠরে দেবে গিয়েছে। আজমল শেখ হয়তো এই প্রথমবার মেয়ের মুখের দিকে মনোযোগ দিয়ে তাকালেন। তার পিতৃ হৃদয় মেয়ের দুঃখে একটু হলেও বুঝল। মন চাইল মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলি, মারে, আমি আছি তো, ভেঙে পড়িস না। তোর মলিন মুখ আমার সহ্য হয় না রে। কিন্তু তার বলা হয় না কোথাও। তার কঠোরতায় মোড়া পুরুষ মস্তিষ্ক তাকে সজাগ করে দেয়। তুমি পুরুষ, তোমার কঠোরতাই মানায়। হও তুমি বাবা, তাতে কি? আজমল শেখে বরাবরের মতোই মস্তিষ্কের কথা শুনলেন না। মুখে কিছু না বললেও মেয়ের মাথায় হাত রাখলেন। জন্ম থেকে যে বাবাকে আদেশ নিষেধের হুকুমদাতা হিসাবে রেখেছে, মাথায় সেই বাবা নির্ভরতার হাত
নাজনীনকে যেন বিস্ময়ের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেল। অবাক চোখে বাবাকে দেখতে দেখতে তার দুটো চোখ ঝাপসা হয়ে এলো। জড়িয়ে ধরল বাবাকে। টলমল চোখে পানি বাঁধ ভাঙা স্রোতের ন্যায় গড়াতে লাগলো গালে, গাল বেয়ে বুকে। দুনিয়ার ব্যস্ততম স্থানগুলোর মধ্যে বাস স্টপেজ অন্যতম। নিত্য নতুন মানুষের কোলাহলে ভরপুর। চলার পথে বাবা মেয়ের স্নেহের আদান প্রদান মুহূর্তের সাক্ষী হয়ে রইল অনেকে। অবাক চোখে কেউ কেউ খালি দাঁড়িয়ে রইল। আজমল শেখ নীরবতার খোলস ছেড়ে বলে উঠলেন, বাড়ি চল। নাজনীন নিঃশব্দে বাবার পথ অনুসরণ করল। আজমল শেখ সদ্য 60 পেরোনো পৌর পুরুষ, এখনো বেশ শক্ত সামর্থ্য। নিজের মুদিখানার দোকানে নিজেই মোটরসাইকেল চালিয়ে যাতায়াত করেন। বাস স্টপেজের একটু দূরেই তার শূন্য দশকের ছাপ বহন করা মোটরসাইকেলটি রাখা। বাবা মোটরসাইকেল স্টার্ট দিতেই নাজনীন উঠে বসল। বাতাসে ইঞ্জিনের কালো ধোঁয়া উড়িয়ে বাইক এগিয়ে চলল তার নির্দিষ্ট গন্তব্যের দিকে। চলার পথে আজমল শেখ উচ্চস্বরে মেয়েকে বলেন, ভালো করে ধরে বস, পড়ে যাবি না হলে। নাজনীন শক্ত করে বাবার কাঁধ আঁকড়ে ধরে। পিচঢালা রাস্তায় ঘটঘট শব্দ করে বাইক এগিয়ে চলেছে। নাজনীন ফিরে যায় তার ফেলে আসা স্বর্ণালী অতীতে। যখন ছিল সে নিতান্তই অবুঝ বালিকা। বাবার এই মোটর বাইকে করেই তো সে স্কুলে যেত, নানির বাড়িতে যেত, কখনো বাবা সেলুনে নিয়ে যেতেন চুল কাটাতে। বাবার শাসনে মোড়া দিনগুলো হলেও দিনগুলোতে অন্যরকম শীতলতা লুকিয়ে থাকত। স্মৃতি হাতড়ে প্রশান্তই দায়ক কিছু খুঁজতেই ছোটবেলার সেই দিনগুলোই হয় ফেলে আসা সবচেয়ে সুন্দর স্মৃতি। দূর থেকেই নাজনীনের নজর কেড়ে নেয় কটকটে গোলাপি রঙা বাগান বিলাসে। ওই তো বাড়ির কালো রঙের গেটটা দেখা যায়। আজও বাড়ির বিশ্বস্ত পাহারাদার হিসাবে কুকুরটি বসা। নাজনীনের বুকের ভেতর ধুকপুক ধুকপুক আওয়াজ হতে থাকে। বাড়ির যত কাছে আসে বুকের ভেতর ধুকপুক আওয়াজটা যেন ততই বেড়ে যায়। নাজনীন বিয়ের পর থেকে যতবার বাবার বাড়িতে এসেছে, বেশিরভাগ সময়ে রাজন সঙ্গে ছিল, কিন্তু আজ সেই সব ছেড়ে শূন্য হাতে এসেছে, তার গন্তব্যে এসে পড়েছে। আজমল শেখ গেটের সামনেই মোটর সাইকেলটা দাঁড় করান। নাজনীন নেমে পড়ে, বাবার পিছু পিছু বাড়ির ভেতরে প্রবেশ করে। নিজের বাড়িতেও নাজনীনের কেমন যেন আজ অস্বস্তি হতে লাগলো। গাড়ি বাড়ির ভেতরে রেখে আজমল শেখ মেয়ের উদ্দেশ্যে বলে উঠলেন, বুঝলি, লোকে ভাঙা বাড়ির ইট পর্যন্তও রাখে না, যে যা পারে খুলে নিয়ে যায়। তুই তো আস্ত মানুষ রে, মনে রাখবি, এই বাড়ি তোর বাপের, সে এখনো বেঁচে আছে। ভয় কিসের? যা, বাঘের বাচ্চার মতো করে ঘরে ঢোক, আমি আসছি। নাজনীনের অস্বস্তি মুহূর্তেই যেন উবে যায়। বড় একটা শ্বাস ফেলে ভেতরে ঢোকে। দুপুরের রান্নার আয়োজনে ব্যস্ত নাজনীনের মা আর ভাবি। মা খুন্তি দিয়ে তরকারি নাড়ছেন, আর নাজনীনের ভাবি মেঝেতে বসে বাটিতে লেবু শসা কাটছেন। দুজনের কারোরই দরজায় দাঁড়ানো নাজনীনকে নজরে আসছে না। তারা দুজনের কাজে মনোযোগী। নাজনীন কিছুক্ষণ চুপ থেকে নিচ থেকে মাকে ডেকে উঠল, মা। দুই জোড়া চোখ বিস্ময় নিয়ে তাকায় নাজনীনের দিকে। তাদের মধ্যে কেউই জানতো না নাজনীনের আসার খবর। চুলা নিভিয়ে নাজনীনের কাছে এগিয়ে যায় মা। মেয়ের হাত ধরে সুধান, তুই আসবি আমি জানতাম না তো। ভালো আছিস মা? চোখ মুখ এমন শুকিয়ে গিয়েছে কেন? নিশ্চয়ই খাওয়া দাওয়া ঠিক মতো করিস না। মায়ের প্রশ্নের ফুল ঝুড়ির পিঠে নাজনীন জবাব দেয়, করি মা। নাজনীনের মা এবার মেয়েকে ছেড়ে এদিকে ওদিকে দৃষ্টি ঘোরান। তা দেখে নাজনীন নিজে থেকে বলে, কেউ নেই, আমি বাবার সাথে এসেছি। জামাই কোথায়? জানি না। জানিস না মানে? তোমাকে বাবা কিছু জানায়নি? কি জানাবে? সময় হোক, জানাবো। এত জেরা করা হচ্ছে কেন? ওর বাড়িতে ও আসবে না? পেছন থেকে আজমল শেখ বলে ওঠেন। মায়ের জেরা অবশেষে থামে। বাবার আগমনে মা কিছুটা ঝিমিয়ে গেলেন। ততক্ষণে নাজনীনের ভাবি লেবুর পানির শরবত নিয়ে হাজির। ভাবির সাথে কুশল বিনিময় শেষে নাজনীন শরবতটুকু ঢকঢক করে খেয়ে নেয়।
গরমে লেবুর শরবতের চেয়ে সুস্বাদু পানীয় আর দুটো হয় না। মেয়ের উদ্দেশ্যে আজমল শেখ বলেন, যাও, তোমার রুমে যাও, ঠান্ডা পানি দিয়ে গোসল করে খেতে আসো। নাহিদের মা, খাবার বাড়ো, আমি আসছি। নাজনীনের মা আপাদমস্তক একজন স্বামী ভক্ত প্রাণী, যার সবটা জুড়ে কেবলই নাহিদের বাবা। স্বামীর কথাই অমান্য করার চেয়ে মৃত্যু তার কাছে অধিক শ্রেয়। বরাবরের মতোই স্বামীর কথায় ব্যস্ত হয়ে পড়লেন। নাজনীন পা চালায় তার নির্ধারিত রুমে। রুমে ঢুকে নাজনীনের মনে হলো, এই রুমে বহুদিন তার থাকা না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। নাজনীন কাঁধের ব্যাগটি বিছানায় ছুঁড়ে ফেলে ফ্যানটা চালিয়ে দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে পড়ে থাকে বিছানায়। এই জীবনে তার আর কি রইল? রাজন তাকে দাবার গুটির মতো ব্যবহার করলো। রাজনের কথা মনে পড়লেই নাজনীনের মনটা আবেগী হয়ে ওঠে। দুইটা বছর একসঙ্গে থেকেছে। মায়া নামক জিনিসটা মানুষকে বেহায়া করে তোলে। সে প্রতারণা করলেও নাজনীন তো করেনি। স্বামীর প্রতি ভালোবাসার কোনো কমতি তো সে করেনি। অথচ আজ তাদের দূরত্ব যেন পাহাড় সম। হাজারো অন্যায়েই অপর মানুষটাকে মনে পড়ে যায়। ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে যায়। নাজনীন নিজের মনকে কঠোরভাবে শাসায়। রাজন নামক কোনো বিষাক্ত কীটের স্থান তার জীবনে নেই। বাবার পাশের চেয়ারটাতে খেতে বসেছে নাজনীন। আজমল শেখ মেয়েকে নিজ গরজে পাশে বসিয়েছেন। নিজেই মেয়ের প্লেটে ভাত বেড়ে রুই মাছের মাথাটা তুলে দিলেন। নাজনীন নিষেধ করতে গিয়েও চুপ থাকে। এই জীবনে বাবার এমন আদর পাওয়া তার নিকট বড়ই সৌভাগ্যের। অন্যদিকে নাজনীনের মা মনে মনে ছটফট করতে থাকেন। মেয়ে একা ফিরল, অথচ জামাই এলো না। জামাইয়ের কথা জিজ্ঞাসা করেও তেমন কোনো গোছানো উত্তর মেয়ের থেকে পেল না। এই নিয়ে তিনি বেজায় চিন্তিত। তার নারী মন মেয়েকে স্বামীর সংসারে দেখতে সন্তুষ্ট। জামাই ছাড়া মেয়ের বাড়িতে ফেরা তার নিকটে অন্য রকম লাগে। ফলে বাবা মেয়ের ভালোবাসার সুন্দর দৃশ্যটিও তার চোখের সামনে ঘটলেও মন ছুঁতে পারে না। কুকুর পুষলেও মানুষের মনে তার জন্য দয়া মায়ার জন্ম হয়। তাকে 2 দিন না দেখলে মনের মধ্যে খচখচ করে। অথচ 2টা বছর যে নারীর সাথে রাজন সংসার করল, তার চলে যাওয়ায় সে একেবারে নীরব স্বাভাবিক। পিয়ালি নামক লোকমুখে ভদ্রবেশী বেশ্যার শরীরে সে অনায়াসে ডুবে যেতে পারে। বরং স্ত্রীর চলে যাওয়ার কথা ভাবলে তার মন শান্তিতে ভরে ওঠে। আপদ যদি নিজে থেকে বিদায় নেয়, তবে ক্ষতি কি? আরেকটু দেই, আদুরে কণ্ঠে পিয়ালি শুধায়। রাজন মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। পিয়ালি কাচের বরফ কুচির মধ্যে আরেক পেগ লাল পানি ঢালে। রাজন নিমিষেই গিলে নেয়। মাথা ঝিম ধরে যায়। ঝাপসা দৃষ্টিতে মুখের ব্রণ ভর্তি থলথলে শরীরের পিয়ালিকেও তার কাছে ক্যাটরিনার মতো লাগে। রাজন জড়ানো কণ্ঠে বলে ওঠে, ডার্লিং, ইউ আর সো হোয়াট। পিয়ালির ঠোঁটে বিশ্বজয়ের হাসি। মুরগি এবং ডিম দুটোই এখন তার কবজায়। দুপুরে বেশ ভালো ঘুম হয়েছে নাজনীনের। ঘুম থেকে উঠে অভ্যাস ছিল 1 কাপ ধোয়া ওঠা গরম চা নিয়ে বেলকুনিতে বসার। সেখানে পাতা দুটো হাতল দেওয়া আরাম কেদারায় বসে নিজের গাছ লাগানো আর তার চারপাশের পরিবেশ দেখতে দেখতে বিকালটাকে কাটিয়ে দিত। এই অভ্যাস তার বিয়ের পরেই হয়েছিল। রাজন অফিসে থাকতো আর সে একাকিত্ব বিলাস করত। এখন সময় বদলেছে, সবকিছু অন্যরকম হয়ে গিয়েছে। ঘুম ভাঙে নিজেকে আর তাদের সাজানো বাসার বেডরুমে আবিষ্কার করে না। আজ এখন এই মুহূর্তে সে বাবার বাড়িতে, যে বাড়িতে তার জন্ম, বেড়ে ওঠা, যার আনাচে কানাচে তার দুরন্ত শৈশবের স্মৃতি রয়ে গেছে। তবুও কেন যেন জড়তা কাজ করছে। এই বাড়িতে নিয়ম করে 2টি বছর থাকা হয় না। 2টি বছরে বদলে গেছে অনেক কিছুই। সেও বদলেছে। স্থান বদলালেও মানুষের অভ্যাস বদল হয় না। নাজনীন ঘুম থেকে উঠেই কিচেনে চলে গেল। গ্যাস জ্বালিয়ে চুলায় পানি বসিয়ে দিল। মিনিট খানিকের মধ্যেই পানি ফুটতে আরম্ভ করলে নাজনীনের খেয়াল হলো,
তার তো জানাই নেই কোথায় চা পাতা আর চিনি রাখা। এদিক সেদিক দৃষ্টি ঘুরিয়ে চোখে পড়ল না। মেয়েটির বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, সেই সঙ্গে অস্বস্তিও হতে লাগলো। সে তো ভুলেই গিয়েছিল এই কিচেনে তার হাতের ছোঁয়া বহুদিন পড়ে না। এখানে তার মা এবং ভাবির রাজত্ব চলে। আকাশ পাতাল ভাবনায় মনটা ছেয়ে যায়। অন্যদিকে চায়ের পানি টকবক করে ফুটছে। সামান্য চা পাতা আর চিনির জন্য তাকে কাউকে ডাকতে ইচ্ছে করলো না। যে মেয়েটি নিজের প্রয়োজনে কাউকে ডাকতে গেলেও বিরক্ত হবে বলে চুপ থাকে, সেই মেয়েটি আজ জীবন যুদ্ধে খুব বাজেভাবে হেরে হেরে যাওয়া একজন মানুষ, যার প্রতিটি অঙ্গে অঙ্গে প্রতারণার আগুন দিয়ে ঝলসানো। কি করছো? প্রশ্নসূচক বাক্যে কানে যেতেই নাজনীন পিছু ফেরে। চা পাতা না পেয়ে সে কেবলই গ্যাসটা বন্ধ করতে যাচ্ছিল। ভাইয়ের বউকে দেখে তার অস্বস্তির পাল্লা আরো দিয়ে বাড়ে। নরম স্বরে প্রত্যুত্তরে বলল, আসলে চা করতে এসেছিলাম, কিন্তু চা পাতা খুঁজে পাচ্ছে না, তাই তো? নাজনীন ওপর নিচ মাথা ঝাঁকায়। নাজনীনের ভাবি মেয়েটি মিষ্টি মুখের যুবতী। সে চা পাতা আর চিনি নাজনীনের কাছে দিয়ে বলল, তাহলে 2 কাপ বানাও, তোমার হাতের চায়ের স্বাদ নেওয়া যাবে, কি বলো? কথার শেষেই মিষ্টি করে হাসে। নাজনীন চা বানাতে ব্যস্ত হয়ে পড়ে। এই বাড়িতে বেলকুনি নেই। 2 দশক আগের বাড়ি মোটামুটি আধুনিকতার ছাপ বহন করলেও বর্তমানের থেকে একটু হলেও পিছিয়ে। নাজনীন চা বানিয়ে ড্রয়িং রুমে আসে। ভাবি টিভি দেখছেন। নাজনীনের চায়ের কাপ তার দিকে বাড়িয়ে দিলে মিষ্টি হেসে কাপটি হাতে নেয়। নাজনীনের তা দেখে হৃদয়টা যেন ছলাৎ করে ওঠে। একসময় রাজনও তো তার থেকে এভাবেই মিষ্টি হেসে চা নিত। চোখ ভরে পানি এলো নাজনীনের। কঠোরভাবে তার আবেগটাকে সংবরণ করে। যেখানে সেখানে আবেগ প্রকাশ করা দুর্বলতার ছাপ। সে হেরে যেতে পারে, কিন্তু দুর্বল নয়। তুমি এত অস্বস্তিতে থাকো কেন? কেমন জড়সড় হয়ে থাকো? নিজের বাড়িতে কেউ এইভাবে থাকে? ভাবির তরফ থেকে প্রশ্ন বাক্য ছুড়ে দিলেও নাজনীন কিছুই বলে না। বলার মতো কিছু খুঁজেও পায় না। কেবলই ঠোঁট প্রসারিত করে একটু হাসে। চায়ের চুমুক দিয়ে নাজনীনের ভাবি আরও বলতে শুরু করে, নাজনীন, জানো তো, জীবনের যে জিনিসটাকে আমরা বেশি আশকারা দিব, সেটাই আমাদের ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে যাবে। তুমি হয়তো ভেবেছ আমার মতো আমি কিছুই জানি না, কিন্তু আমি সব জানি। তোমার ভাই আমাকে জানিয়েছে তোমার সাথে আমার সখ্যতা সেইভাবে হয়নি ঠিক, কিন্তু তোমার সরল মুখটার প্রতি আমার মায়া জন্মেছে অল্প হলেও। আমি ভীষণ দুঃখ পেয়েছি। তোমাকে বুঝ দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। জীবনে এমন অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটে যা আমাদেরকে মেনে নিতে কষ্ট হয়, কিন্তু মানতে তো হবেই, বলো? এই যে তুমি মন খারাপ করে থাকো, নিজের বাড়িতেও অস্বস্তিতে সাথে থাকছো, এই সবকে তুমি যতটা পাত্তা দিবে ওরা কিন্তু ততই তোমাকে পেয়ে বসে, তোমার ক্ষতি করবে। একসময় তুমি হাসতে ভুলে যাবে, কোথাও নিজের বলে কিছুই মনে হবে না। তাই আমি বলি কি, তুমি তোমার বাড়িতে ঠিক সেভাবেই থাকো, যেমনটি বিয়ের আগে ছিলে। সেইভাবেই মন খুলে বাঁচো, যেভাবে আগে বাঁচতে। মনকে বোঝাও, অকৃতজ্ঞ বেঈমান মানুষের জন্য তুমি কেন সাফার করবে বলো? তাহলে তো ওরাই জিতে গেল। তোমাকে দুঃখের সাগরে ভাসিয়ে প্রতারণা করে তারাই তো বিজয়ী হলো। ওদের পাতা ফাঁদে পা দিলে তুমিই ডুববে। আমার কথা কি তুমি বুঝতে পেরেছো নাজনীন? নাজনীনের বিয়ের কিছুদিন পরেই ওর ভাই বিয়ে করে। বিয়ের পরে ও রাজনের সঙ্গেই বেশি থাকতো, যার জন্য বাবার বাড়িতে থাকা এবং ভাবির সাথে সখ্যতা কোনোটাই সেইভাবে হয়ে ওঠেনি। আসতে না আসতেই যাওয়ার সময় হয়ে যেত। শুধু ফর্মালিটি মেনটেন করতে যতটুকু বলা। মেয়েটি ভাবতেও পারেনি পরের বাড়ির মেয়েটি তাকে নিয়ে এতটা ভাববে। মনে মনে কৃতজ্ঞতা জানায়, কিন্তু এই কয়টি বাক্যে তার ভাঙা মন বুঝ মানে না। যার হৃদয় ক্ষত বিক্ষত হয়েছে সে কি করে দুটো কথাই নিজেকে সামলাবে? নাজনীনের চোখ বেয়ে পানি গড়াতে লাগলো। এবার আর নিজেকে আটকায় না। কান্না ভেজা কণ্ঠে বলে, আমি পারছি না। আমার জায়গায় আপনি হলে পারতেন।
ভাবি, আমার মনের মধ্যে প্রতিক্ষণে প্রলয় বইছে। আপনাকে বোঝাতে পারবো না, যে মানুষটা একান্তই আমার নিজের ছিল, তার দেওয়া আঘাত আমি কিভাবে ভুলবো। সে আমাকে ঠকিয়েছে, এবং তা খুব জঘন্যভাবে। মেয়ে এবং পুত্রবধূর কথোপকথন দূর থেকেই শুনতে পান নাজনীনের মা মাইমুনা বেগম। তিনি যেন সেখানেই স্থির হয়ে যান। মেয়ের সংসার ভাঙার খবরে দিশেহারা হয়ে ওঠেন। ব্লাড প্রেশারের রোগী এই সংবাদে মুহূর্তেই যেন কাহিল হয়ে পড়েন। স্বামীর মন মর্জি বুঝে চলতে গিয়ে তিনি সন্তানের খুব কাছের ভরসার যোগ্য কেউ হয়ে উঠতে পারেননি। অবসরে এই নিয়ে তিনি আফসোস করতেন বটে, কিন্তু মেয়ের সংসার ভাঙার খবরে নিজেকে আটকাতে পারেন না। আর্তনাদ করে ওঠেন, ও আল্লাহ, এ আমি কি শুনলাম! মেয়ের সুখের জন্য যে জামাইকে আমি এতটা আদর যত্ন করলাম, সেই নাকি আমার সাথে বেইমানি করেছে! আমার সোনার টুকরো মেয়েটার কি হবে! আহাজারি করতে করতে ঢুকে পড়লেন। বুলেটের গতিতে মাকে এসে জাপটে ধরে নাজনীনের। নাজনীনের কোলে তিনি চেতনা হারান। ভাবি এবং নাজনীন মিলে মাইমুনা বেগমকে শোবার রুমে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেন। ঠান্ডা পানি এনে চোখে মুখে ছিটিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পরেই জ্ঞান ফেরে। দুর্বল কণ্ঠে মেয়েকে ডাকেন, এদিকে আয় মা। মায়ের দিকেই আগ্রহ ভরা চোখে তাকিয়েছিল নাজনীন। কানে মায়ের ডাক পৌঁছাতেই চেয়ার ছেড়ে উঠে বসে। মায়ের কাছে বসে শুধায়, এখন এখন কেমন লাগছে মা? এখন একটু ভালো। মাথাটা ঝিমঝিম করে উঠল। সামলাতে পারলাম না। হ্যাঁ মা, এত কিছু হয়ে গেছে, তুই আমাকে একটিবারও জানাতে পারলি না? মা কি এতটাই পর? মা মেয়ের আবেগঘন মুহূর্তে নাজনীনের ভাবি এক পা দু পা করে রুম ছাড়ল। এখানে সে বেমানান। তাদের স্পেস দিয়ে সরে আসলো। মাইমুনা বেগম উঠে বসলেন। নাজনীন কিছু না বলে মায়ের কোলে মুখ ডুবিয়ে দিল। মায়ের শাড়িতে কেমন যেন আদুরে একটা গন্ধ লেগে আছে। নাজনীনের ভালো লাগে। মাইমুনা বেগম মেয়ের মাথায় বিলি কেটে দেন। ঝট করে গিয়েছে মাথার চুল। জট হয়ে গিয়েছে মাথার চুল। তিনি মেয়ের উদ্দেশ্যে কোমল কণ্ঠে শুধান, এসব কবে হলো রে নাজনীন? আমি নিজেও জানি না মা। সে একদিন আবদার করে রাখে দ্বিতীয় বিয়ে করবেন। তার সাথে আমার কথা কাটাকাটি হয়। আমি মেনে নিতে চাই না। আমাকে সময় দিয়ে তিনি বেরিয়ে যান বাসা থেকে। রাত থেকে ফিরলেন সকালে। পরের দিন রাতে আবারও একই কথা। তাকে আমি বুঝিয়েছি মা, সংসার ভাঙার ইচ্ছে আমার কখনোই ছিল না। সাজানো সংসার আমার। কিন্তু সে আমাকে বোঝেনি। মিনিমাম কদরটুকুও করেনি। আমি আশা হারালাম। পরের দিন সকালে সব ছেড়ে যখন বাবার বাড়ির উদ্দেশ্যে বেরোব, তখনই সেই প্রেমিকার প্রবেশ। জানতে পারলাম ওই বেশ্যার পেটে তার বাচ্চা। মা, আমি শেষ হয়ে গিয়েছি। সে আমাকে বিষাক্ত ছুরি দ্বারা আঘাত করেছে। এই ব্যথায় শেষ হয়ে যাচ্ছি। কেমনে সহ্য করি! মেয়ের হৃদয় ছেঁড়া কথায় মায়ের মনে ঝড় বয়ে যায়। কি বলে শান্ত করবেন তিনি? মাথায় যে কিছুই ঢোকে না। ফাহমিদা, বনু কোথায়? ড্রয়িং রুমে মনমরা হয়ে বসে রয়েছে নাজনীনের ভাবি। হঠাৎ স্বামীর কণ্ঠস্বরে চোখ তুলে তাকায়। হাত ভর্তি খাবারের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে এক শ্যাম বর্ণের যুবক পুরুষ। ঘামে জর্জরিত শরীর, চোখ ঘুরিয়ে কিছু একটা খুঁজে চলেছে। দুজনের চোখে চোখ পড়তেই ভুরু উঁচিয়ে ফের শুধায়, কই সে? আম্মার রুমে। স্ত্রীর মুখ থেকে জবাব আসতে না আসতেই সে মায়ের রুমের দিকে হাঁটা ধরে। ফাহমিদা তাকে থামায়, বলে, মা মেয়ের সুখ দুঃখের কথা বলছে, তুমি পরে দেখা করিও। শরীর থেকে বিশ্রী ঘামের গন্ধ আসছে, যাও গিয়ে গোসল করো। উৎসুক চোখ দুটো ছোট ছোট হয়ে আসে। স্ত্রীর উদ্দেশ্যে বলে, অপমান করলে? সত্যি কথা বললে বুঝি অপমান করা হয়? শোনো মেয়ে, আমি কড়া পারফিউম লাগিয়ে দোকানে গিয়েছি। গায়ে কোনো ঘামের গন্ধ নেই, সুন্দর সুবাস আসছে। ফাহমিদা নাক কুঁচকে বলে, গোসলে যাও, আমি খাবার বাড়ছি। নাহিদ ঠায় দাঁড়িয়ে রইল। তা দেখে ফাহমিদা পুনরায় কিছু বলতে নিলে শক্ত করে জড়িয়ে ধরে নাহিদ। ঘটনাটি এত দ্রুত ঘটল যে ফাহমিদা কিছু বলার সুযোগ পেল না।
বিস্ময়ে বেচারি মুখখানা হাঁ হয়ে গেল। তা দেখে নাহিদ দুষ্টু হেসে বলল, এটা দরকার ছিল বউ? একটু পর টুপ করে একটি চুমু দিয়ে রুমের দিকে পা বাড়ালো। নাহিদ চলে যেতেই ফাহমিদার ঠোঁটটা প্রসারিত হয়। বিরক্তির ভাবটা ধরে থাকলেও স্বামীর থেকে এমন হুটহাট আদর তার ভালোই লাগে। মন প্রাণ ভালো লাগায় ছেয়ে থাকে। কিন্তু পরেক্ষণেই নাজনীনের কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে যায়। মুখের হাসি মিলিয়ে যায়। নাজনীনের জায়গায় নিজেকে কল্পনা করলে বুকের মধ্যে ব্যথা শুরু হয়। নাজনীনের পরিস্থিতিতে না পড়লেও মেয়েটির জন্য তার খারাপ লাগে। আহারে, দাম্পত্য জীবনে তাদের নিশ্চয়ই এমন সুন্দর সুন্দর খুনসুটিময় মুহূর্তের সৃষ্টি হতো। আজকাল পিয়ালি হুটহাট রাজনের সাথে দেখা করতে তার বাসায় চলে আসে। নিজের মতো করে রুম ডেকোরেশন করে। শুরুতে রাজন নিষেধ করলেও পিয়ালির হট পিঙ্ক নাইট ড্রেসে হার মানে। সব নিষেধাজ্ঞা নারী লোভী শীর্ষধারী এই নপুংসক পুরুষ সব ভুলে যায় তার স্ত্রীর সাথে কাটানো 2টি বছরের কথা। একটি সপ্তাহ রাজনের জীবনে নাজনীন নেই, সেই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। বরং মেয়েটিই ছিল তার মাথা ব্যথার কারণ। শীঘ্রই বিয়ে করতে চলেছে। তার নিজেকে এখন বাঁধভাঙা মানুষের মতো স্বাধীন লাগে। সে যে তার স্ত্রীকে খুব বাজেভাবে ঠকিয়েছে তা নিয়ে তার কোনো অনুতাপ নেই। প্রতারকরা হয়তো এমনই। অনুতাপ, অনুতপ্ততা নামক 2টি শব্দ যদি তাদের মন মস্তিষ্কে থাকতো, তাহলে হয়তো এহেন জঘন্য অপরাধে বোধেও স্বাভাবিক থাকতে পারত না। প্রকৃতপক্ষে পৃথিবীতে প্রতারকদের কোনো বিবেক থাকে না। থাকে নিজেদের কৃতকর্মের প্রতি সামান্য অনুশোচনা। এদের বোধোদয় কখনো হয় না সামান্য অনুশোচনা। এরা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মানুষ। যে কোনো অন্যায় করতেও তাদের বুক কাঁপে না। পিয়ালির সঙ্গে মজা মাস্তিতে কাটানো এক বিকেলে রাজনের বাসার দরজায় বারংবার ডোল বেল বাজতে থাকে। বিরক্ত হয় দুজনেই। পিয়ালি বলে ওঠে, তোমার পিয়ারের বউ আসছে নাকি? রাজনের কপাল কুঁচকে যায়। হলেও হতে পারে, সে এখনো তার লিগ্যাল ওয়াইফ। রাজন কোনো উত্তর দেয় না। পিয়ালি আবারও বলে, আমি কোনো কথা শুনতে চাই না বেইবি। ঝামেলা গোড়া থেকে নির্মূলের ব্যবস্থা করো। এত টেনশন নিয়ে বাঁচা যায় না, উফ। রাজনের হাত থেকে কপাল ডলতে ডলতে বলে, তাই করতে হবে। অন্যদিকে বারবার কলিং বেল বেজেই চলেছে। রাজন চিন্তিত মুখে দরজা খুলতে যায়। বাড়িওয়ালা কর্তৃক নোটিশ এসেছে, বাসা খালি করতে হবে, তাও 1 রাতের মধ্যে। রাজনের কপালে চিন্তার ভাঁজ। এমন বিপদে সে ইতিপূর্বে পড়েনি। 1 রাতের মধ্যে সে কোথায় বাসা খুঁজবে? বাড়িওয়ালার এমন হঠকারী সিদ্ধান্তে রাজন বেজায় বিরক্ত। প্রতি মাসে ভাড়া পরিশোধ করার পরেও হঠাৎ করে বাসা ছাড়ার নোটিশ দেবেন কেন, তাও আবার রাতারাতি? চিন্তিত মুখে রাজন ড্রয়িং রুমে এপাশ থেকে ওপাশ পায়চারি করতে থাকে। বাড়িওয়ালা যখন বলেছে বাসা খালি করতে, তখন ভাড়াটিয়া হিসাবে তাকে সেটাই করতে হবে। 1 রাতের মধ্যে বাসা কোথায় পাবে? সে নিজে একা হলে তো 1 রাত যেভাবেই হোক সামাল দিতে পারত, কিন্তু বাসা ভর্তি ফার্নিচার নিয়ে সে কোথায় উঠবে? আকাশ সমান বোঝা মাথায় নিয়ে রাজন যখন সমস্যার সমাধানের চেষ্টা করে যাচ্ছে, ঠিক তখন কফি হাতে ঠোঁটে গাঢ় লিপস্টিক লাগিয়ে তার সামনে উপস্থিত হয় পিয়ালি। ফ্যানের বাতাসে তার চুলগুলো দুরন্ত কিশোরীর ন্যায় উঠতে থাকে। পিয়ালির উপস্থিতিতে রাজন আরো বিরক্ত হয়, কিন্তু মুখ ফুটে কিছুই বলে না। পিয়ালি যখন কফির কাপটা তার দিকে বাড়িয়ে দেয়, ঠিক তখনই তার উত্তপ্ত মেজাজে যেন ঘি ঢালা হয়। চেঁচিয়ে বলে ওঠে, চিন্তায় আমি মরে যাচ্ছি, আর তুমি কি না কফি নিয়ে এসছো? বেশ্যার মতো সেজেছ কেন? পিয়ালিও কম যায় না, দ্বিগুণ আওয়াজে চেঁচিয়ে প্রতি উত্তরে বলে, লজ্জা করে না এই বেশ্যার কাছে শুতে আসিস? তুই আসলে একটা ভোদাই, পারিস শুধু ষাঁড়ের মতো চেঁচাতে। রাজন অবাক হয়। সে না হয় রেগে দুটো কথা শুনিয়েছে, কিন্তু পিয়ালি এমন তুই তোকারি করবে ভাবতেও পারেনি বেচারা রাজন। গোল গোল চোখে তাকিয়ে থাকে কিছুক্ষণ। হুঁশ ফিরে পিয়ালি ব্যাগ গুছিয়ে চলে যাওয়ার দৃশ্যে। পিয়ালি হনহন করে চলে যাচ্ছে। রাজন দ্রুত গতিতে গিয়ে পিয়ালির হাতটা ধরে আটকায় তাকে।
নরম স্বরে বলে, দেখতেই পাচ্ছ আমি কতটা টেনশনে আছি। রেগে গেলে কিছুই ভালো লাগে না আমার। তুমি এমন করলে কি করে হয় বলো তো? তোমার জন্য আমি সব ছাড়লাম, সেখানে তুমি দুটো কথা সহ্য করতে পারবে না? নাজনীন তো এমন ছিল না, ও আমায় বুঝতো। রাজনের বুঝ বাক্যে পিয়ালির মন নরম হতে থাকে, হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়ে। রাজনের কাছে তার গুরুত্ব মনের আনন্দে নেচে ওঠে, কিন্তু পরেক্ষণেই মন তার বিষিয়ে যায় রাজনের শেষ দুটো কথায়। এক ঝটকায় রাজনের থেকে হাতটা সরিয়ে নেয়, ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, এতই যখন ভালো, তখন তাকে নিয়েই থাকতে, আমার কাছে কি? রাজন প্রতিউত্তর করে না, শুধু মনে মনে বলে, কে জানতো ফ্রিতে খাওয়া মাল এইভাবে পেঁচিয়ে ধরবে। না হলে তোকে বিয়ে করতে আমার ঠেকা পড়ছে। বাদ দাও এসব, কথায় কথা বাড়ে। পারলে বুদ্ধি দাও, কি করা যায়? রাতারাতি বাসা কোথায় পাওয়া যাবে? বাসার খোঁজ পরে করো, কে বা কারা এমন সর্বনাশ করলো সেটা আগে জানো। আমি নিশ্চিত তোমার বউই এমন করেছে। ও বাড়িওয়ালাকে ফুসলে তোমাকে বাড়ি ছাড়া করতে চাইছে। ওকে ফোন করে জানো কেন এমন করলো। পিয়ালির কথায় রাজন নড়ে চড়ে বসে। আসলেই তো, এভাবে ভাবা হয়নি তার। কিন্তু নাজনীনের কখনো বাড়িওয়ালার সঙ্গে দেখা হয়নি। মাসিক ভাড়া, বিভিন্ন সমস্যায় রাজনই বাড়িওয়ালার সাথে যোগাযোগ করেছে, নাজনীন নয়। রাজন অন্যমনস্ক হয়ে পড়ে। পিয়ালি পুনরায় জিজ্ঞাসা করে, কি ভাবছো? প্রতি উত্তরে রাজন বলে, হলেও হতে পারে, কিন্তু সম্ভাবনা খুবই ক্ষীণ। কেন? ও তো মোবাইলটাও নেয়নি, আমার দেওয়া সব কিছুই রেখে গিয়েছে। এক কাপড়ে বেরিয়েছে সম্ভবত। ও ভীষণ লাজুক স্বভাবের মেয়ে, এইসব করবে বলে মনে হয় না। পিয়ালি লক্ষ্য করল, বর্তমানে রাজনের সর্বত্র জুড়ে তার বিচরণেও নাজনীনের গুণের প্রশংসা করতে ভুলছে না, দোষ দিতেও আপত্তি। পুরুষ লোক আসলেই অদ্ভুত, এক নারীর কোলে শুয়ে অন্য নারীর প্রশংসা করে। এত সব পাত্তা দিলে তার চলবে না। পিয়ালি মনে মনে কুটিল হাসে। তাদের বিয়ে এবং নাজনীনের সঙ্গে ডিভোর্সটা হোক, তারপর সব কড়াই গণ্ডায় উসুল করবে। সব চলবে তার ইচ্ছেতে। জীবনে সুখী হতে গেলে আপাতত রাজনের মনের কাছাকাছি তাকেই থাকতে হবে। চুলের ভাঁজে পিয়ালির নরম হাতের স্পর্শে রাজন আবেশে চোখ বোজে। রাজনের মাথায় হাত চালাতে চালাতে পিয়ালি বলে, তাহলে বাড়িওয়ালার সাথে যোগাযোগ করো, কেন এমন করলো সেটা জিজ্ঞাসা করো। তার বাড়ি, বেরিয়ে যেতে বলতেই পারেন, কিন্তু এভাবে বিপদে ফেলার অধিকার তো তার নেই। ফোন লাগাও, নাম্বার আছে তো? হুম। পিয়ালির কথা মতো রাজন বাড়িওয়ালার নাম্বারে কল করে। দুইবার রিং হলেও ওপাশ থেকে কল ধরে না। তৃতীয়বারের বার কল ওই পাশ থেকে রিসিভ হয়। মাঝবয়সী পুরুষের কণ্ঠস্বর। সালাম জানায় রাজনকে। আসসালামু আলাইকুম। কে বলছেন? রাজন থতমত খেয়ে যায়। সালামটা তার তরফ থেকে দেওয়া উচিত ছিল। নিজেকে সামলে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। আমি তিনতলার বাম পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া বলছিলাম। ও, নোটিশ পেয়েছেন নিশ্চয়? পেয়েছি, কিন্তু হঠাৎ করে বাড়ি ছাড়তে বলার কারণ ঠিক বুঝতে পারলাম না। আমার কি কোনো ভুল হয়েছে? ওপাশ থেকে মাঝবয়সী লোকটা হাসির আওয়াজ আসে। রাজন বিরক্ত হলেও দাঁতে দাঁত চেপে চুপ থাকে। হাসার মতো কিছু বলেছে নাকি? বাড়িওয়ালা প্রতি উত্তরে বলেন, বাবারে, আমি সাদাসিধা মানুষ, কোনো রকম প্যাচগোছের মধ্যে আমি নেই। আপনি যে অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন তা আমি জানতে পেরেছি আজই। আরও আগে জানতে পারলে নোটিশ আপনার দুয়ারে আগেই যেত। আপনাকে বিবাহিত এবং স্ত্রী সহ ভাড়া দিয়েছিলাম। আপনার স্ত্রী আপনার সঙ্গে নেই। বর্তমানে জেনায় ডুবে আছেন আপনি, বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত। উক্ত নারীর অবাধ আসা যাওয়া। ভাবছেন এসব কি করে জানলাম? আমার বাড়িতেই থাকছেন, এতটুকু খবর আমার রাখতেই হয়। আল্লাহর উপরে খুব ভরসা করি, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করি। সেই বোধ থেকেই আপনার মতো লোককে আমার বাড়িতে রাখতে আমার বিবেকে বাজছে। আমি চাই না আমার বাড়ি থেকে যে ঘৃণ সামাজিক ব্যাধিটা অন্যত্র ছড়ান। কিন্তু এক রাতের মধ্যে আমি বাসা কোথায় পাবো? তাছাড়া 1 মাসের অ্যাডভান্স ভাড়াও তো নেওয়া। রাজনের অনুনয়ে কানে তুললেন না। গাম্ভীর্য মোড়ানো কণ্ঠে ফের বললেন, সকাল 10টার মধ্যে অ্যাডভান্সের টাকা পেয়ে যাবেন।
দ্রুত আমার বাসাটা খালি করবেন, নতুবা আমি লোক ডাকিয়ে খালি করব। রাজন আর কিছু বলার সাহস পেল না। ওপাশ থেকে কল কেটে দেওয়া হলো। তারপর পিয়ালির কাছে সবটা বলল। পিয়ালিও চিন্তায় পড়ে গেল। ভাবনার চিন্তায় কোনো উপায় মিলছে না। পৃথিবীর বুকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। উপায়ান্তর না পেয়ে রাজন পিয়ালিকে সঙ্গে করে বাসা খুঁজতে বেরিয়ে পড়ল। শহরের অলিতে গলিতে দুজন মানুষ বিরামহীনের হেঁটে চলা। কোথাও বাসা মিলছে না, কিন্তু ভাড়া বেশি। আবার কোথাও ভাড়া কম, বাসা পিয়ালির পছন্দ হয় না। রাজন মনে মনে অশ্রাব্য ভাষায় বকতে থাকে পিয়ালিকে। এমন ঝামেলায় সে আগে কখনো পড়েনি। জীবন তাকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে, সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে। বাড়ির প্রত্যেকটা মানুষের বিশেষ যত্নের দিন কাটছে নাজনীনের। কষ্ট থেকে সবাই তাকে ভুলিয়ে রাখতে চাইছে। যে বাবার কণ্ঠনালী দিয়ে গম্ভীর স্বর ছাড়া বেরোতো না, সেই বাবাই নাজনীনের সকাল সন্ধ্যা খবর নেন। বাড়িতে অবস্থানরত সময়ে মেয়েকে ডেকে ডেকে কাছে আনেন। নানান রকম গল্প বলেন। নাহিদ, সে তো বোনটির দিকে তাকাতেই লজ্জা পায়। একমাত্র বোনের মলিন মুখ তার সহ্য হয় না। মাইমুনা বেগম মেয়ের আড়ালে আবডালে মুখে আঁচল চেপে কেঁদে বেড়ান। পরিবার হয় একটি দেহের মতন, যেখানে বিভিন্ন উপাদান দিয়ে সাজানো হয়। দেহের একটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হলে যেমন বাকি অঙ্গগুলো দুর্বল হয়ে পড়ে, তেমনি পরিবারের একজন সদস্যের জীবনের প্রতিকূল সময়ে অন্যদের জীবন থেকেও হাসি আনন্দ বিলীন হয়ে যায়। দুর্বল হয়ে পড়ে বাকিরাও। নাজনীন দিন দিন হাসতে ভুলে গিয়েছে। খেতেও অনীহা তার। নিস্তব্ধতার বেড়াজালে লুকিয়ে ফেলে নিজেকে। মা এবং ভাবির সঙ্গও তার সহ্য হয় না। সবকিছু যেন বিষাদে ভরপুর। ঘর বন্ধ করে চোখের পানি ফেলতে ফেলতে ফুলে রক্ত জবার মতো হয়ে ওঠে দুটো চোখ। নাহিদ এবং আজমল শেখ মনে মনে প্রস্তুত রাজনের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে। তার মেয়েকে দুঃখের অথৈ সাগরে ফেলে দিয়েছে বদমাইশটা। জীবন তো পুঁতে ফেলতে পারলেই শান্তি পেতেন, কিন্তু আগাতে পারেন না নাজনীনের শোচনীয় অবস্থার জন্য। মেয়েটি দিন দিন নিজের প্রতি অযত্নে অবহেলায় জীবন্ত লাশ হয়ে যাচ্ছে। আর তার মধ্যে থানা, পুলিশ, কোর্ট কাছারিতে মেয়েটিকে টানা হেঁচড়া করারও মন সম্মতি দেয় না। প্রসঙ্গ তুলে মেয়ের মনের ক্ষত তাজা করতে চান না। কিন্তু এভাবে তো আর ছেড়ে দেওয়া যায় না। প্রতারকের কোনো ছাড় হয় না। বাড়ির চারপাশে ইটের দেওয়াল, পিছনটায় বিভিন্ন ফলের গাছগাছালি লাগানো। শেষ বিকালের ক্লান্ত আলোয় মাখামাখি হয়ে নাজনীন তাকিয়ে দেখছিল থোকায় থোকায় ঝুলে থাকা আম, জাম, লিচু। গাছগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে নাজনীনের মনে হলো, মানুষ নামক জ্ঞান সম্পন্ন পশুর থেকে এই বৃক্ষ সম্প্রদায় আরো ভালো। কিছু সুন্দর হাওয়া, তালের পাতা নড়ছে। প্রকৃতি যেহেতু পরিবেশে তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। দুঃখ নেই বিচ্ছেদের, কত না সুন্দর তাদের বেড়ে ওঠা। আবার নাজনীনের হঠাৎ করে ইচ্ছে জাগে সে যদি পাখি হতে পারত, উড়ে চলে যেত এমন স্থানে যেখানে বিষাদের ছোঁয়া পৌঁছায় না, বিচ্ছেদের যন্ত্রণা যেখানে কাতর করতে পারে না। কিন্তু সে তো মানুষ, পাখি কি আর হওয়া যায়? শখের পুরুষের দেওয়া আঘাত, এটা নিয়েই কাতরাতে কাতরাতে মৃত্যুর দিন গুনতে হবে তাকে। ঝরঝর করে পানি পড়তে থাকে চোখ বেয়ে। মাইমুনা বেগম মেয়ের রুমের আশপাশ দিয়ে ঘুরঘুর করছেন। এটা সেটা দেওয়ার নাম করে বারবার রুমে প্রবেশ করছেন। বেশিক্ষণ থাকছেন না, ব্যস্ততার দোহাই দিয়ে আবারও বেরিয়ে পড়ছেন। ভদ্রমহিলার কপালে চিন্তার ভাঁজ। মেয়ের বান্ধবীরা তার মন ভাঙা মেয়েটাকে না আবার গুড়িয়ে দিয়ে যায়। মানুষের কোনো গ্যারান্টি নেই কাটা জায়গায় খোঁচা দিতে পছন্দ করে কিনা। বিকেলের দিকে নাজনীনের বাল্য বয়সের বান্ধবীরা তার সঙ্গে দেখা করতে আসে। যাদের সঙ্গে নাজনীনের শুধু বাল্য জীবনই কেটেছে তা নয়, কাটিয়েছে কৈশোর এবং যৌবনের বেশ কিছু সময়। তাদের বন্ধুত্ব স্কুল পেরিয়ে কলেজ অবধি গড়িয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের প্রত্যেকের অবস্থান বদলেছে ঠিকই, কিন্তু বন্ধুত্বের জায়গায় তারা অটুট রেখে দিয়েছে নিজেদের। প্রত্যেকেরই সংসার জীবনে পা রেখেছে। সবার জীবনেই হরেক রকমের ব্যস্ততা বেড়েছে। নাজনীন বেশ কিছুদিন বাড়িতে অবস্থান করলেও
তাদের সময় সুযোগ হয়ে ওঠেনি বান্ধবীকে দেখতে আসার। তাদের মধ্যে তাসফিয়া নামের একজন নরম কণ্ঠে নাজনীনকে বলল, কিছু মনে করিস না রে নাজু, যখনই শুনেছি মন চেয়েছিল ছুটে আসি তোর কাছে, কিন্তু এমন এক সংসারে আটকে গেছি যে চাইলেও হুট করে আসতে পারিনি। তোর জন্য আমার যে কতটা মন খারাপ হয় বলে বোঝাতে পারবো না। তাদের মধ্য থেকে একজনের আবার ছোট বাবু কোলে। সে বলল, আমার বাবুটা কিছুদিন খুবই অসুস্থ ছিল রে, না হলে কবেই তোকে দেখে আসতাম। নাজনীন পরম আদরে বান্ধবীদের মেয়েটিকে কোলে নেয়, কপালে ঠোঁট ছুঁয়ে শোধায়, কেমন আছো মামনি? বাচ্চাটির বয়স কেবল 7, নতুন নতুন বসতে শিখেছে, এখনো বলি আয়ত্ত করতে পারেনি বেচারি। ফলে সে শুধুই ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল নতুন মুখের দিকে। নাজনীন বরাবরই বান্ধবীদের সাথে কথা শেয়ার করে, ছোটবেলার বান্ধবী কিনা। আজও যখন সবাই জিজ্ঞাসা করলো তার সংসার ত্যাগের প্রকৃত কারণ, তখন নাজনীন নিজেকে সামলাতে পারল না, চোখের পানির সাথে যন্ত্রের মতো বলে গেল তার সাথে হওয়া প্রতারণার গল্প। বান্ধবীর চোখের পানি, মনের দুঃখ বাকি তিনজনের চোখেও পানি আনলো, হৃদয় স্পর্শ করলো। কতটা নিষ্ঠুরতার শিকার হয়েছে মেয়েটি। তারা সবাই অবাক বিষয়ে কিছুক্ষণ নাজনীনের দিকে তাকিয়ে রইল। বান্ধবীকে কি বলে সান্ত্বনা দিবে সেই ভাষা তাদের শব্দ ভাণ্ডারে খুঁজে পেল না। তাদের মধ্যে মলি নামের মেয়েটি জিজ্ঞাসা করলো, তাহলে এখনো বেয়াদবটার নামে মামলা করছিস না কেন? ওদের ওইভাবে ছেড়ে দিলে তো ও সহ ক্যাটাগরির সমস্ত মানুষগুলোর সাহস আরো বেড়ে যাবে রে। ওরা মানুষের মন ভেঙে মজা পায়, ওদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করছিস না কেন? নাজনীন ভাঙা গলায় জবাব দেয়, আমি এতটাই ভেঙে পড়েছি যে এইসব ঝামেলায় জড়ানোর মতো সাহস পাচ্ছি না। ধর তার নামে মামলা করলাম, পুলিশ তাকে ধরলো, তারপর আদালতে জানোয়ারটার মুখোমুখি হতে হবে, নানান রকম ঝামেলায় জড়াতে হবে। দেখা গেল আমি ন্যায্য বিচার পেয়েও গেলাম, জানোয়ারটার জেল হলো, কয়েক বছরের হবে। স্ত্রীকে না জানিয়ে বিবাহিত বহির্ভূত সম্পর্কে জড়ানোর দায়ে। আমাদের দেশের আইন তেমন কড়াকড়ি না, তারপরও আইনের যে ভেজাল, টাকার কাছে আইন যে হাতের পুতুল হয়ে যায়। আমি তো তার 2-4 বছরের করা জীবন দেখে তৃপ্ত হব না। আমি যদি বিচার করি, আমার বিচারের ফাঁক ফোকর থেকে বেরিয়ে যেতে পারবে সে, কিন্তু আমি ওই 2 জানোয়ারের নামে প্রতিনিয়ত আমার মহাপরাক্রমশালী রবের নিকট 2 হাত তুলে বিচার দেই। বিচারপতি যদি হয় স্বয়ং আমার মহামহিম রব, তখন সেই বিচারের কোনো ফাঁক ফোকর থাকে না রে। আমার বিচার থেকে ছাড় পেয়েও যেতে পারে, কিন্তু আল্লাহর বিচার থেকে নয়। অচিরেই ওদের ওপর আল্লাহর গজব নাজিল হবে দেখিস। আমি সেই দিনের অপেক্ষায় আছি। আমার নরম মনে জানা আমার নরম মনে যারা ইচ্ছাকৃত পাথর মেরে রক্তাক্ত করেছে, তাদের দুনিয়া ও আখিরাত আল্লাহ তাআলা নিজেই ধ্বংস করতে যথেষ্ট হবেন ইনশাআল্লাহ। তা তো বুঝলাম, আল্লাহ তাআলা তো আমাদের সব বিষয়ে আশা ভরসা, কিন্তু তোর অবস্থা তো ভালো না। 1 মাসেই শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে, চোখের কোঠর ডেবে গেছে, নিশ্চয়ই নিজের মিনিমাম যত্নটুকুও নিস না। এভাবে করলে হবে? তুই যথেষ্ট বুঝবতী, ভেঙে পড়লে হবে না। মুছে ফেল জীবন থেকে 2টো বছর, পড়াশোনায় মন দে। জীবন এখনো পড়ে আছে, এখনো কত কিছু করা বাকি। সবাই যার যার মতো করে নাজনীনকে বোঝাচ্ছে। এর মধ্যে নাজনীন বলে ওঠে, লুবাবা কেমন? ও কেন আসেনি তা কিন্তু আমি জানি। নাজনীনের কথায় ওরা সবাই থমকে যায়। লুবাবা নাজনীনের সেই বান্ধবী যার বিয়েতে রাজন নাজনীনকে প্রথম দেখেছিল। প্রথম দেখায় মেয়েটিকে তার মনে ধরে। লুবাবার হাজবেন্ড আর রাজন দুজন অফিস বন্ধু। তারপর লুবাবা ও তার হাজবেন্ডের মধ্যস্থতায় নাজনীনের সাথে রাজনের বিয়েটা হয়েছিল। যদিও এইসবের কিছুই নাজনীন জানতো না। বিয়ের বেশ কিছুদিন পরে লুবাবা তাকে বলেছিল। তাসফিয়া বলল, ও লজ্জায় তোর সামনে আসতে পারছে না, ওদের হস্তক্ষেপেই তো বিয়েটা হয়েছিল। এইসব কিছুর জন্য ও কিছুটা নিজেকে দায়ী ভাবে, হয়তো সেই লজ্জায় থেকেই আসছে না।
নাজনীন হালকা হাসল, বলল, কপালের লিখন না যায় খণ্ডন। আমার কপালের সংসার জীবন এই পর্যন্তই লেখা ছিল। ওকে শুধু শুধু আমার জন্য মন খারাপ করতে নিষেধ করিস। যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। দেওয়ালের ওই পাশ থেকে সব কথা মাইমুনা বেগমের কানে আসছে। মেয়ে তার আইনি ঝামেলায় জড়াতে চাইছে না, অথচ আজমল শেখ আর নাহিদ ইতিমধ্যে থানায় যোগাযোগ করে ফেলেছে। বাবা ছেলে প্রচুর ক্ষেপে আছে। অন্যদিকে মেয়ে এইসবে জড়াবে না। অল্পতেই উত্তেজিত হওয়ার স্বভাব মাইমুনা বেগমের। এই জীবনে এমন তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাকে যেতে হয়নি। একটু বেশি নরম স্বভাবের হওয়ায় আজীবন সকলের আহ্লাদের একজন হয়ে জীবন কাটিয়েছেন। এত এত চিন্তা নিতে অভ্যস্ত নন, ফলে অল্পতেই মাথা ঘুরে ওঠে। ফাহমিদা শাশুড়িকে পেছন থেকে জাপটে ধরে সোফায় নিয়ে বসায়। শাসানোর সুরে বলে, আপনাকে না করেছি না? এত দুশ্চিন্তা করবেন না। আপনি হাই প্রেশারের রোগী। এত টেনশন আপনার জন্য না। আপনি মা হয়ে যদি এইভাবে ওর সামনে ফিট খান, তাহলে ওই মেয়েটার মনের অবস্থা কি হয় বলুন তো? কোথায় ওকে সবসময় বোঝাবেন তা না, নিজেই চিৎকার হয়ে পড়েছেন। এত নরম হলে হয় না আম্মা, একটু শক্ত হন। তুমি বুঝাবা না বউ, তুমি বুঝবা না। আমার একমাত্র মেয়ে, নরম সরল আজীবনী। সেই মেয়ে এত ছোট বয়সে কত বড় দুঃখ পেল। এত বড় ধাক্কা সামলানোর বয়স কি ওর হইছে? গোলাপের পুত্রে আমি কি কম যত্ন করছি? কি জন্য করছি? আমার মেয়েটা যেন ভালো থাকে, সুখে থাকে। মেয়ে আমার সারাক্ষণ মুখ বেজার করে রাখে। মা হিসাবে আমি কেমনে সহ্য করি বলো? হামিদা কিছু বলতে পারে না। আসলে জীবনে এমন কিছু সময় আসে যখন সৃষ্টিকর্তার দিকে নির্বাক চোখে চেয়ে থাকা ছাড়া আর উপায় থাকে না। হয়তো সেই নির্বাক চোখ দুটোতে মিশে থাকা সুখের আশা। সেই রাতের পর থেকে রাজনের চোখে ঘুম পুরোপুরি উধাও হয়ে গিয়েছে। সেই রাতে তারা বাসা ঠিকই খুঁজে পেয়েছিল, ভালো বাসা। আগের বাসার তুলনায় ভাড়াও কম। এমন সুযোগ লুফে নিয়েছিল রাজন। পরের দিন সকালে ভোরের আলো ফোটার আগেই ট্রাক বোঝাই করে মালপত্র নতুন বাসায় এনে তোলে। বাসা বদলানো ভীষণ ঝামেলার। এক প্রকার একা হাতেই সব কিছু করতে হয়েছে তাকে। এইসবের ঝামেলায় তার ভাড়া নেওয়া নতুন বাসাটার আশেপাশে নজর দেওয়া হয়নি। বাসায় ওঠার পর সময় নিয়ে আসবাবপত্র সেটিং করতে করতে সেদিন পার হয়ে গিয়েছিল। পরের দিন ঘুম থেকে উঠেই তীব্র দুর্গন্ধে পেটের গা গুলিয়ে আসে। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে আবিষ্কার করে তাদের ফ্ল্যাটের বিপরীত পাশেই বিশাল বড় এক ডাস্টবিন। এখান এখন তাকে খেতে গেলে দুর্গন্ধ, ঘুমাতে গেলে, গোসলে গেলে দুর্গন্ধ শুঁকতে হয়। পুরো দুর্গন্ধময় জীবন হয়ে গেছে তার। নিজের এই করুণ দশার কথা পিয়ালিকেও জানাতে পারছে না। সামনে তাদের বিয়ে, বেশ খরচাপাতির বিষয়ও। নাজনীনের সাথে সব রকম হিসেব চুকাতে ডিভোর্সের আবেদন করেছে। তার মধ্যে বাসা বদলাতে গিয়ে শারীরিক শ্রমের পাশাপাশি টাকা পয়সারও খরচ হয়েছে। দুর্গন্ধের কারণে বাসা বদলাতেও পারছে না। রাজন নিজেকে নিজেই গালমন্দ করতে থাকে। জীবনটা তার কোথা থেকে কোথায় গিয়ে ঠেকেছে। একটা সময় অফিস থেকে বাসা এলে এক অদৃশ্য সুখ তাকে ঘিরে ধরত। আর এখন ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে পিয়ালিকে রাজন বিয়েটা করেই ফেলল। কাছের ২-৪ জন বন্ধু বান্ধব, পিয়ালির মা এবং রাজনের মাও উপস্থিত ছিলেন। বহু কসরত করে রাজন মাকে বিয়েতে এনেছে। রাজনের বাকি ২ ভাইও এই প্রস্তাব শুনে না করে দিয়েছে। তারা প্রকৃতির কোলের মানুষ, নিতান্তই সহজ সরল তাদের জীবন। ভাইয়ের মতো শহরের জীবনে অভ্যস্ত নয়। খেটে খাওয়া মানুষেরা ভাইয়ের এহেন অপকর্মে কিছুতেই সমর্থন করেন না। সাফ জানিয়ে দিল, তোমার এমন হঠকারী সিদ্ধান্তে আমাদের মত নেই। তুমি শিক্ষিত হয়েছ, ধরাকে সরা জ্ঞান করতে শিখেছ। তোমার সাথে আমরা পারবো না। যা করেছ নিজের বিবেককে প্রশ্ন করে দেখো। যা করছো কতটুকু ঠিক? মা তো আমাদের একার নন, তিনি যা ভালো বুঝবেন করবেন। এরপর আর ভাইদের শক্ত কথার পিঠে রাজন কিছু বলার সাহস করে ওঠেনি। কিন্তু মাকে ম্যানেজ করা তার জন্য সহজ হলো। প্রতি মাসে ৪ সংসার ৪টি নোট
মায়ের কাছে পাঠায় সে। ভদ্রমহিলার প্রতি মাসে যে ঔষধপত্র লাগে তা এই ছেলের পয়সাতেই আসে, তাই এই জনম দুঃখী ছেলের প্রতি কৃতজ্ঞ বটে। তবে সব জেনে আসতে তার মন চাইল না। বাবার ছেলের খুব করে বলা অনুরোধের বাক্যও নিজে আটকাতে পারলেন না। বিয়ের আগের দিনই গ্রাম থেকে এসে উপস্থিত হলেন ছেলের বাসায়। শুক্রবার জুম্মার নামাজের পরেই বিয়ের কার্যক্রম শুরু হবে। বিয়ের আয়োজন হয় রাজনের বাসায়। মেয়ে পক্ষ হয়তো শুধুমাত্র মেয়ে ও মেয়ের মা উপস্থিত। রাজনের মা অবাক চোখে তাকান সেই দিকেই। রাজনের মা অবাক চোখেই তাকিয়ে আছে। তার ৬৫ বছরের জীবনে এমন বিয়ে কোনোদিনও দেখেননি, কিন্তু মুখ ফুটে কিছুই বলল না। পিয়ালির ইচ্ছে বিয়ের কাবিন হোক ১০ লাখ টাকা। রাজন সরাসরি এই প্রস্তাব নাকচ করে। বর এবং কনের মধ্যে মৌখিক যুদ্ধ লেগে যায়। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। রাজন বলে, ২ লক্ষের বেশি এই টাকা ১ টাকাও না। পিয়ালি জবাবে বলে, ২ লক্ষ টাকায় আমাকে বিয়ে করতে চাও? এত শখ? কম হলে ৫ লক্ষ টাকা তো হতেই হবে। রাজন সকলের সামনে ভেতরের কথা আনতে চায় না। পিয়ালির হাত ধরে সাইডে নিয়ে যায়। রাগান্বিত স্বরে বলে ওঠে, কি চাস? বিয়ে হোক নাকি ভেঙে দিব সব? পিয়ালি ভয় পায়। তার সাজানো ফাঁদে সে পা দেওয়ার শিকারী হাতছাড়া হতে চলেছে যে। তবুও শেষ চেষ্টা হিসাবে প্রতি উত্তরে বলে, আমার একটা দাম আছে না? এই যুগে কেউ ২ লক্ষ টাকায় কাবিন লেখে? রাজনের কপালে রগ ফুটে যায়। এমনিতেই সে নানান সমস্যায় ফেঁসে আছে। চারিদিক থেকে ঝামেলা ধেয়ে আসছে। নতুন করে পিয়ালির এই অন্যায় আবদারে সে যার পর নাই দিকে তাকিয়ে ফেলে। মুখ ফসকে বলে ফেলে, তোর আবার দাম? তোকে তো এমনিতেই বিছানায় পেয়েছি। যদি বিয়ের শখ থাকে তাহলে রাজি হয়ে যা, না হলে মা মেয়ে বিদায় হ। কেন, বইয়ের কথা মনে পড়ছে নাকি? অলরেডি ডিভোর্সের সব কাগজপত্র জমা দেওয়া হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যেই নোটিশ চলে যাবে। তোকে কি জন্য বিয়ে করছি ভুলে যাচ্ছিস নাকি? প্রতি উত্তরে পিয়ালি কিছুই বলে না, কেবল থমকে তাকিয়ে থাকে রাজনের দিকে। কথা বাড়ালেই বাড়তেই থাকবে। পিয়ালি অত্যন্ত চতুর প্রজাতির প্রাণী। তর্ক বাড়িয়ে নিজের ক্ষতি সে করবে না। রাজন মানুষ ভালো না। ভালো মানুষ হলে ঘরে অমন সুন্দরী স্ত্রী রেখে তার কাছে যেত না। ভদ্রবেশী লুচ্চা যাকে বলে, ওকে ছেড়ে আরেকজনকে ধরবে না, তারই বা কি নিশ্চয়তা আছে? এই জন্য সে কাবিনে ১০ লক্ষ টাকা লিখতে চেয়েছিল। নাজনীনের মতো পরিস্থিতিতে পড়লে শক্ত একটা অবস্থান নিতে পারত। মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট তো পেতই। সেই সব আর হচ্ছে কোথায়? রাজন যা খেপেছে, দেখা যাবে তর্ক বাড়ালে বিয়েটাই না বন্ধ হয়ে যায়। একরাশ দীর্ঘশ্বাস ফেলে পিয়ালি মনে মনে নিজেকে বুঝ দিল, বিয়েটা হোক। গলায় শেকলটা কিভাবে পরাতে হয় তা আমার ভালো করেই জানা আছে। অবশেষে বিয়ের ঝামেলাটা মিটল। রাজন তার নতুন স্ত্রীকে নিয়ে মাকে সালাম করতে নিলে ভদ্র মহিলা গম্ভীর স্বরে বললেন, প্রয়োজন নেই, বলেই সরে দাঁড়ালেন। বিয়েতে ভুরি ভোজ হবে না, তা কি আর হয়? নামকরা রেস্টুরেন্ট থেকে পোলাও, খাসির লেগ পিসের রোস্ট, বিফ কাবাব, জর্দা আর গরুর মেজবান আনা হয়েছে। সবাইকে খাবার পরিবেশন পর্ব শেষ হলে পিয়ালি নিজ হাতে পাতে খাসির লেগ রোস্ট তুলে নিল। তা দেখে রাজনের কিঞ্চিৎ মনঃক্ষুণ্ণ হলো। সে ভেবেছিল নবদম্পতি হিসাবে তারা একসঙ্গে খাবে, অথচ পিয়ালি খাবারের ধরন দেখে মনে হচ্ছে বহুকাল অনাহারে কাটানো মানুষ খাবারের সান্নিধ্য পেয়েছে। তবুও মনে আশা রেখেছিল অন্তত রোস্টটা তার সঙ্গে শেয়ার করে খাবে। রাজনের প্লেটের খাবার নড়ে না। সে আর চোখে পিয়ালির গাপুস গুপুস খাওয়া দেখছে। ভাবছে, এই বুঝি পিয়ালি বলে লেগ রোস্টটা আমরা ভাগ করে খাই। পিয়ালিকে দেখে তার মনে হচ্ছে না পাশে যে রাজন নামক নতুন বর উপস্থিত, তা নিয়েই সে যেন ভুলেই গিয়েছে। অথচ নাজনীনের সঙ্গে তার বিয়ের পরের সময়টা কতই না মধুর কেটেছিল।
নতুন কালে কয়েকটা দিন তারা একে অপরকে খাইয়েও দিত, এক পাত্রে খাবার খেত। মেয়েটির মুখ সারাক্ষণ লাজে ছেয়ে থাকত, ভদ্রতার সাথে নরম স্বরে কথা বলতো, যার প্রত্যেকটি কাজে ভালো লাগার পরশ খুঁজে পেত রাজন। অথচ এ কেমন খাদক বিয়ে করেছে সে, কেবল নিজের পেট ভরতেই ব্যস্ত। রাজনের হয়তো এই প্রথম বুকের মধ্যে কেমন একটা ধাক্কা লাগলো। সুন্দর বাসর ঘর সাজানো হয়েছে, টকটকে লাল রঙের শিপন শাড়িতে নিজেকে মুড়িয়েছে পিয়ালি। হাতের কাটা ব্লাউজ, ঠোঁটে গাঢ় লিপস্টিক, খোঁপায় বেলির গাজরা। রাজন ভীষণ খুশি হলো পিয়ালিকে দেখে। না, মেয়েটি নিজেকে সাজাতে কার্পণ্য করেনি। বা- বাসর সুন্দর করে কাটাবে, যদিও বহুবার তাদের বাসর হয়েছে। দুজন মানুষ যখন পরস্পরের খুব কাছে, তখনই পিয়ালি বলল, মাকে সঙ্গেই রাখবো। রাজন বিরক্ত হলো। এই সময় কি ধরনের কথা এটা? আমার মা যদি চলে যেতে পারেন, তাহলে তোমার মা থাকবেন কেন? জামাইয়ের বাসায় থাকবেন, এ আবার কেমন কথা? তোমার বাসা কি আমার বাসা নয়? মেয়ের বাসায় মায়ের থাকতে আপত্তি কোথায়? আপত্তি আছে। কেন? তোমার মায়ের চলন বলন আমার পছন্দ না। কেন যেন কথা বলে কেমন করে, ওনাকে দ্রুত বিদায় করবে। রাজনের কাঠখোট্টা কথায় পিয়ালির হাসিখুশি মুখখানা থমথমে হয়ে যায়। নিজের মায়ের নামে এহেন কথা শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। মুহূর্তেই রেগে গেল। সটান দাঁড়িয়ে বলল, তোর মতো বিয়াত্তা মাল কি আমি এমনি এমনি বিয়ে করছি? আমার মাকে কাছে রাখতে পারবো না, সব তোর ইচ্ছে মতো? রাজন প্রতিউত্তরে বলে, ইয়েস। ওরে আমার সতী নারী রে, তুই কত ভালো যে বিয়ের আগে পরপুরুষের কাছে শুতে চলে আসিস। ছিলিস তো সাধারণ একজন ওয়ার্কার, সেখান থেকে এই অবধি এসেছিস আমার দয়ায়। এত বড় গলা তোর আসে কি করে? পেট বাঁধিয়ে আমায় ফাঁসিয়েছিস, বড় কথা কোন মুখে বলিস? পুষ্পরঞ্জিত বাসর ঘর রূপ নেয় তর্কযুদ্ধে। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। কেঁচো খুঁড়তে গিয়ে অ্যানাকন্ডা বেরিয়ে আসছে। আদর সোহাগে নিজেদেরকে ভরিয়ে দিতে ব্যস্ত থাকার কথা ছিল, সেখানে একে অন্যের কথার বাণে জর্জরিত করতে ব্যস্ত। নিয়তি বুঝি একেই বলে। ড্রয়িং রুম থেকে অস্পষ্টভাবে সব কথা কানে যায় রাজনের মায়ের। বহু অজানা সত্যের দ্বার উন্মোচন হয় তার নিকট। পানি খেতে এসেছিলেন, শুনে গেলেন অজানা কথা। ছেলের জন্য মন থেকে শুধু ঘৃণাই আসছে। ঠিক করলেন সকালের প্রথম বাসে গ্রামে ফিরবেন, দরকার পড়লে ঔষধ না খেয়ে মরবেন, তবুও এই ছেলের দ্বারস্থ হবেন না। ঘৃণায় গা রিরি করে ওঠে ভদ্রমহিলার। জেনার স্রোতে গা ভাসিয়ে এ কোন মহাসমুদ্রে ডুবতে চলেছে তার ছেলে? এ যে গর্ভের কুলাঙ্গার, যে বিষাক্ত সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে এনেছে, সেই ফেলে আসা মানুষটা কি করছে না করছে তা নিয়ে নাজনীনের কিছু হওয়ার কথা নয়। যা হওয়ার তা তো বহু আগেই হয়েছে। প্রতারণার শিকার হয়ে সে ভেঙে মাটির সঙ্গে মিশে গিয়েছে। রাজন বিয়ে করেছে, এই খবর নাজনীনও জানে। যে মানুষটা তাকে জেনে বুঝে ক্ষতি করেছে, জঘন্যভাবে ঠকিয়েছে, তার জন্য মনে কোনো অনুভূতি না থাকলেও ঠকার কষ্ট তাকে পোহাতে হচ্ছে। বাড়ির আশপাশ ঘিরে বহু গাছগাছালি বেড়ে উঠেছে। মাথা নিচু করে বিরাট মহিরুহ দাঁড়িয়ে আছে। তারই ডালফালায় কিচিরমিচির শব্দে পাখি কুল ডাকাডাকি করছে। উঠোনের এক কোনায় হাতল দেওয়া বেতের চেয়ারে হেলান দিয়ে বসে সেই সবই দেখছিল নাজনীন। নিজের বাড়িতে একটু একটু করে অভ্যস্ত হয়ে যাচ্ছে সে। নাহিদ গতকাল পড়ার তাগিদে দিয়েছে। বাবা নিজের ফোন মেয়ের হাতে দিয়ে বলেছে, প্রয়োজনে ব্যবহার করিও। বান্ধবীরা ফোন করে পড়ার আপডেট দিচ্ছে। আগামী মাসেই এক্সাম, সময় নিকটে। পড়াশোনায় হাত দিলে দুশ্চিন্তা কমবে, মন অন্যদিকে ঘুরবে, ফ্রেশ লাগবে বলে আশ্বাস দিয়েছে ফাহমিদাও। বাড়ির সবাই একটি মানুষকে মুভ অন করাতে ব্যস্ত। মাইমুনা বেগম নারকেলের তেল দিয়ে চিরুনি দিয়ে হাজির হন মেয়ের কাছে। মোড়া এগিয়ে দিয়ে মেয়েকে বলেন, এটাই বস, মাথায় তেল দিয়ে দিই, চুলগুলো লালচে হয়ে গেছে। নাজনীন চুপচাপ মায়ের কথা শোনে। মাইমুনা বেগম সানন্দে মেয়ের মাথায় বিলি কেটে তেল দিতে থাকেন। নিজেকে রুমে আবদ্ধ করে রাখে মেয়ে তার উঠোনে এসে বসেছে। মনে মনে ভাবে, মেয়েটি বুঝি একটু একটু করে স্বাভাবিক হচ্ছে।
নাজনীনের মাথায় সর্বক্ষণ পুরানো কথা ভেসে বেড়ায়, চাইলেও বেরিয়ে আসতে পারে না। চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ভালো থাকা কি এতটাই সোজা? চাইলেই মনকে বোঝানো যায়? নাজনীন কাউকে বলতে পারে না, খেতে গেলে কান্নারা আমার গলায় দলা পাকিয়ে আসে। একা রুমে হঠাৎ হঠাৎ তার দম বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, অনবরত চোখ থেকে পানি পড়ে। কথা বলতে গেলে আমার গলা ধরে আসে। তোমাদের কাউকে আমি আমার অনুভূতি বোঝাতে পারি না, হয়তো পারবও না। যার ক্ষত ব্যথা যে তারই মনের দুঃখের ভার নিজেকেই বইতে হয়। সংসার ত্যাগের ৩ মাসের মাথায় নাজনীনের কাছে ডিভোর্সের পেপারটি এসে পৌঁছালো। ডাকঘর থেকে যখন নিজের নামে চিঠির কথা শুনেছিল, নাজনীন তখনই আন্দাজ করতে পেরেছিল কাঙ্ক্ষিত বস্তুটি হয়তো এসেই গেল। সে নিজ থেকে কিছু না করলেও ওই দিক থেকে সে বসে থাকবে না। তারও জানা ছিল ওকে তাড়াবার প্রোগ্রাম তো আর কম করা হয়নি। নাজনীন কাগজে সই করতে বেশি সময় নিল না। দীর্ঘশ্বাস গোপন করে খসখসে কাগজে কাঙ্ক্ষিত স্থানে কলমের আঁচড়ে নিজের নামটি বসিয়ে চিরতরে নিজেকে মুক্ত করল এই টক্সিক সম্পর্ক থেকে। না চাইতেও মনে পড়ে যায় বহু কথা। আজ থেকে ২ বছর আগেও একটি কাগজের পাতায় তার সই নেওয়া হয়েছিল, যে কাগজে নিজের নামটি বসিয়ে ট্যাগ লিখেছিল বিবাহিতার। ঠিক ২ বছরের ব্যবধানে আরেকটি কাগজে নিজের নাম বসিয়ে ট্যাগ লাগালো তালাকপ্রাপ্তা রমণী। এই জীবন আমাদের না চাইতেও এমন অনেক কিছুই দেয়, যা হয়তো তাৎক্ষণিকভাবে দুঃখ কষ্টের হলেও আদতে তা ভালো লক্ষণই বহন করে। সম্পর্কে পিছুটান থাকলে সেই সম্পর্ক ছেড়ে এলেও সারা জীবন কষ্টে কাটাতে হয়। আজ যদি তাদের কোনো সন্তান থাকতো, অবশ্যই সে হতো সম্পর্কের পিছুটান। স্বামী নামক সশিহ্নধারী নপুংসকটার প্রতারণার দহন স্ত্রী ও সন্তান উভয়কেই বইতে হতো। নারী আমৃত্য সঙ্গীহীন থাকতে পারলেও পিতৃস্নেহ থেকে বঞ্চিত সন্তানকে বাবার আদরটা দিতে পারে না। শূন্য স্থান থেকেই যায়, তখন দুঃখটাও বেশি ভারী হয়। তার থেকে ভালো পিছুটান হওয়ার আগেই মানুষটার আসল রূপ প্রকাশ পেয়েছে। মাইমুনা বেগম মেয়ের আড়ালে মুখে আঁচল চেপে কাঁদেন। অন্য মেয়েদের মতো তিনিও আজীবন স্বামীর সংসারে সুখী দেখতে মেয়েকে আশা নিয়েই বিয়ে দিয়েছিলেন। মনে করেছিলেন নারী জীবনের প্রকৃত সুখ স্বামী এবং সংসারে, যেমন তিনিই করছেন। কিন্তু সব ভাবনা তো আর সত্য হয় না। সব মেয়ের কপালে সুখ নামক অদৃশ্য অস্পর্শ সত্তাটি লেখাও হয় না। হয়তো নাজনীনও তেমনই একজন। আজ একেবারে কাটছাঁট হয়ে গেল এক সময়ের রাজন আর নাজনীনের দাম্পত্য বিবাহিত সম্পর্ক। বাড়ির একমাত্র মেয়ের বিবাহ বিচ্ছেদ। বাড়ির পরিবেশ থমথমে, কিন্তু নাজনীন আজ যেন একটু বেশি স্বাভাবিক, শান্ত। দুপুরের সময় নিয়ে গোসল করলো বহুদিন পরে, গায়ে ঘষে ঘষে সাবান মাখলো, চুলে শ্যাম্পু মেখে ভালো করে চুলগুলো ধুলো। প্যাঁচানো চুলে একটু স্মুথনেস আনতে কন্ডিশনারও দিল। গোসল শেষে সুন্দর একটি জামা পরল, মুখে ক্রিম লাগালো। তারপর পরিপাটি হয়ে দুপুরের খাবারের জন্য ডাইনিংয়ে গিয়ে বসলো। ফাহমিদাকে দেখে নাজনীন চমৎকার একটি হাসি উপহার দিল। বেচারি ননদের হাসি মাখা মুখখানা স্বাভাবিকভাবে নিতে পারল না। এতদিন পাগল বেশে বেড়ানো ননদের হাসি তার জায়গায় অন্য কেউ হলেও নিতে পারত না। নাজনীন বুঝি একেবারে পাগল হয়ে গিয়েছে, এই শঙ্কায় ফাহমিদার মুখটা রক্তশূন্য হয়ে এলো। হাতে রাখা ডালের বাটিটা দ্রুত হাতে টেবিলে রেখে দৌড়ে গেল কিচেনে। মাইমুনা বেগম সেখানে রান্না করছিলেন। এটুকু আসতেই ফাহমিদা হাঁপিয়ে উঠল। হাঁপাতে হাঁপাতে বলল, আম্মা, নাজনীনের মাথাটা বোধহয় এবার একেবারেই গেছে। খুন্তি দিয়ে তরকারি নাড়ছিলেন মাইমুনা বেগম। পুত্র বউয়ের কথায় তার দিকে তাকিয়ে থাকেন গোল গোল চোখে। এ কথা তার বোধগম্য হয়নি। হামিদা পুনরায় বলল, এতদিন যা চেয়েছি আজ সেটাই হলো। আপনি আমি কত করে বুঝিয়েছি ওকে। ওকে এতগুলো দিনে ঠিকমতো খায়নি, নিজের যত্ন নেয়নি, কেবলই মনমরা হয়ে ঘুরে বেরিয়েছে। সেই মেয়ে দেখেন আজ সুন্দর জামা পরেছে, কত সুন্দর পরিপাটি হয়ে খেতে বসেছে।
মাইমুনা বেগম সব শুনে আর দাঁড়ালেন না। রান্না শেষ, গ্যাসের ফ্লেমটা অফ করে তড়িঘড়ি করে মেয়ের কাছে যান। নাজনীন টেবিলে দস্তরখানা বিছিয়ে রাখছিল। মাকে দেখেও নাজনীন চমৎকার একটি হাসি উপহার দিল। বলল, অনেক দিন পরে শান্তি লাগছে মা, মনে হচ্ছে মাথা থেকে ভারী বোঝা নেমেছে। রান্না হয়ে গেলে খেতে দাও, ক্ষুধা লেগেছে অনেক। মাইমুনা বেগম মেয়ের মাঝে খুঁজে পেলেন ঠিক ছোটবেলার নাজনীনকে। আনন্দে কখন যেন তার চোখ দুটো পানিতে ভরে উঠল। তিনি টেরই পেলেন না। শাড়ির আঁচলের কোণা দিয়ে দ্রুত মুছে ফেলেন। এভাবে যখন তখন মেয়ের সামনে কান্নাকাটি করা ঠিক না। মনে মনে ঠিক করলেন, আজীবন তার সুন্দর কোমল মেয়েটিকে হাসি খুশি রাখতে যা যা করণীয় তার সব করবেন তিনি। তবুও মেয়েকে এক ফোঁটাও কষ্ট পেতে দিবেন না। সেই দিন সন্ধ্যায় নাহিদ বোনের পছন্দের চিকেন চাপ আর বাটার নান নিয়ে এলো। নাজনীন নিজ গরজে সেদিন দুধ চা করলো, আর তারপর সবাইকে চায়ের সাথে নান চাপ বেড়ে খাওয়ালো। সবাই যখন বসে সন্ধ্যার নাস্তা করছে, ঠিক তখন নাহিদ একটি প্রস্তাব উপস্থাপন করলো। সবাই মিলে কক্সবাজারে ঘুরে আসি, তাহলে কেমন হয়? বিয়ের পরে একবার স্বামীর সঙ্গে হানিমুনে গিয়েছিল ফাহমিদা। এরপর আর লং ট্রিপে যাওয়া হয়নি। স্বামীর মুখে ঘুরতে যাওয়ার প্রস্তাবে তার গোলুমোলু মুখখানা খুশিতে ডগমগ করতে লাগলো। তার নজর এড়ায় না নাজনীনের। আজমল শেখ ধীরে ধীরে চায়ের কাপে চুমুক দিয়ে চা পান করছেন। তিনি বললেন, তোমরা যাও, সবাই গেলে দোকান দেখবে কে? তাছাড়া বাড়িঘর ফেলে একসঙ্গে যাওয়া যায় না। নাহিদ নির্ভয় দিয়ে বলল, 2-3টা দিন কর্মচারী সামলাবে। তাছাড়া দোকানে সিসি ক্যামেরা আছে, ওখানে বসে সব তদারকি করতে পারবো। এই নিয়ে তুমি ভেবো না, বহু জীবনে বড় বড় ধকল গিয়েছে। তাছাড়া আমরাও নিয়মতান্ত্রিক জীবনে হাঁপিয়ে উঠেছি। জীবনের রিফ্রেশমেন্ট দরকার আছে। তাই সবাই মিলে চলো ঘুরে আসি। এরপর আর হয়তো কোনো যুক্তি খাটে না। আজমল শেখ কিছু বলল না। মেয়ের কথা ভেবে চিরকাল সংসার সংসার করে হেদিয়ে মরা মাইমুনা বেগমও নীরবে সম্মতি জানালেন। বাকি নাজনীন। নাহিদ ভুরু উঁচিয়ে বোনকে শুধায়, কিরে? ফেলে আসা জীবন নিয়ে নাজনীন আর ভাবতে চায় না। তবুও কি অতীত এত সহজে পিছু ছাড়ে? রাজনের সাথে যাওয়ার কথা ছিল সমুদ্র দেখতে, অথচ সময়ের ব্যবধানে দুইজন মানুষের মাঝে আর কোনো সম্পর্কই নেই। চূড়ান্ত বিচ্ছেদ রচিত হয়েছে। কি ভেবেছিল? আর কি হচ্ছে? নাজনীন প্রতি উত্তরে শুধু বলল, আচ্ছা। আজও সকালে নাস্তা না বানিয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে পিয়ালি। রাজন চিৎকার চেঁচামেচি করছে নাস্তা না পেয়ে। পুরোদমে চাকরি ছেড়ে আলস্য বিলাস করছে পিয়ালি। বেশিরভাগ সময়ে অনলাইনে অথবা হোটেল থেকে কিনে খেতে হয় রোজ। রাজন এইসবে তিক্ত বিরক্ত। ঘুমন্ত পিয়ালির দিকে জোরে হাঁক ছাড়ে রাজন। বলি, নবাবজাদি জমিদার কন্যা, ঘুম কি হলো? আমার অফিস যাওয়ার সময় হয়ে যাচ্ছে, নাস্তা কোথায়? আচমকা ঘুম ভাঙাই পিয়ালিও বিরক্ত হয়। চোখ কষলে বলে, ষাঁড়ের মতো না চেঁচিয়ে নিজেটা নিজে করতে পারো না? না, পারি না। তোমাকে রেখেছি কি জন্য? শোপিসের মতো শোকেসে সাজিয়ে রাখতে? এত সকালে আমার ঘুম ভাঙে না। নবাবের বেটি, আগে তো ঠিকই 8টার আগে অফিসে চলে যেতে সেজেগুজে। এখন এত নাটক শিখেছো কোথা থেকে? বস্তি থেকে মহলে ঠাঁই দিলে পিপিলিকারও ডানা গজায় দেখছি। পারবো না, কি করবি? পাল্টা প্রশ্নে রাজন থতমত খেয়ে যায়। সে ভুলে যায় এই পিয়ালি, নাজনীন নয়। যাই হয়ে যাক, স্বামীর যত্নে ত্রুটি না রাখা মেয়েটি এ নয়। রাজন বলে, বাসা থেকে বেরিয়ে যাবি সোজা। পিয়ালি এবার তার তর্কে জড়ায় না। কিচেনে গিয়ে ফ্রাই প্যানটা রাজনের দিকে ছুঁড়ে ফেলে। বলে, এত সস্তা আমাকে তাড়ানো? বলেই হলো। করবো না কিছু। কি করবি তুই? ননস্টিকের ভারী ফ্রাই প্যানের লম্বা হাতলটা গিয়ে লাগে রাজনের পায়ে। মুহূর্তে ফিনকি দিয়ে রক্ত পড়তে লাগলো। ছোট্ট একটি গর্ত হয়ে গেল ক্ষত স্থানে। রাজন আর্তনাদ করে উঠল। পিয়ালির হুঁশ ফিরল। রাগের মাথায় কি করলো সে? আজ বাদে কাল তাদের হানিমুন ডেট। আজ কিনা জখম করে দিল। এই জীবনে লং ট্রিপে যাওয়া হয়নি তার। রাজনকে আঘাত করে এই সুযোগ হাতছাড়া করার মেয়ে সে নয়। দ্রুত হাতে রাজনকে বিছানায় বসিয়ে প্রাথমিকভাবে রক্ত বন্ধ করলো। মুখে পানির ছিটে দিয়ে কিচেনে গেল।
1 কাপ চা, ফ্রোজেন করা পরোটা ভেজে আর একটি ডিমের অমলেট করে আনলো রাজনের জন্য। রাজনকে কিছু বলার সুযোগ না দিয়েই পিয়ালিকে খাইয়ে দিতে লাগলো তাকে। উদ্দেশ্য শিকারী হাতছাড়া করা যাবে না কিছুতেই। রাজনের মন গলে, হাসি মুখে নাস্তা করে। সে খাবারটুকু মুখে নিতেই দক্ষিণের হাওয়া তারে ডাস্টবিনের ময়লার দুর্গন্ধ নাকে এসে লাগে। মুহূর্তেই চোখ মুখ কুঁচকে যায় তীব্র গন্ধে। অশান্তি যখন আসে তখন সব দিক দিয়েই আসে। পায়ের ব্যথায় টনটন করছে, দুর্গন্ধে বমি চলে আসার উপক্রম। তার মধ্যে পিয়ালি হাসি খুশি মুখে খাবার হাতে বাড়িয়ে দিচ্ছে। এই মুহূর্তে কোনটিকে খাবে হাত বাড়িয়ে? এই মুহূর্তে কোনটিকে প্রাধান্য দিবে রাজন বুঝে উঠতে পারে না। যে মানুষটার মুখ দর্শন করবে না বিধায় কোনো রকম আইনি ঝামেলা গেল না নাজনীন, ঠিক সেই মানুষটা তার কয়েক হাত দূরে। ভাগ্যের নির্মম পরিহাস বুঝি একেই বলে।